আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু কষ্ট করে কমেন্ট করতে হবে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট করবেন প্লিজ। একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। শিফাতুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ, ফরিদ হাসান ভাই বলছেন ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা একটু বলবেন। শিফাতুল ইসলাম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি দেখলাম সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। মাজারুল ইসলাম ভাই ওকে, জাহ্নবী আদাব স্যার আদাব, আফতাবুজ্জামান ভাই ওকে বলছেন, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজ আমাদের 10ম ক্লাস, নাজমুল হাসান ভাই ক্লিয়ার স্যার ওকে ভাই। আমরা লাস্ট ক্লাসে ফাইনাইট ভার্ব ইন ডিটেল আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্বগুলো নিয়ে কথা বলবো এবং দেখবো ইনশাআল্লাহ। নুর আলম ভাই, রুবি খাতুন, তারেক কায়ুম, আসমা, ইঞ্জিনিয়ার নাজমুল, কামরুল হাসান ভাই ধন্যবাদ। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম, আমরা বলেছিলাম টেন্স অনুসারে যদি ভার্বগুলোকে আপনি ভাগ করেন তাহলে এই ভার্বগুলো হয় দুই রকমের। এই গত পরশু আমরা কথা বলেছিলাম ভাই, আমরা একটা বলেছিলাম ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে বা সমাপিকা ক্রিয়া বলে। এরপরে আমরা বলেছিলাম নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। আরেকটা সংজ্ঞা বলেছিলাম আমরা যে টেন্স এবং পার্সন পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা ফাইনাইট, না হলে নন ফাইনাইট। এরপর আমরা ফাইনাইট ভার্বের ডিটেইল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে নন ফাইনাইট ভার্বের ডিটেইল দেখব আমরা। ওকে, সো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিটেইলস অফ নন ফাইনাইট ভার্ব টুডে। সো লেটস গেট স্টার্টেড about the detail of non finite verb। তো নন ফাইনাইট ভার্বে যদি আমরা চলে যাই, দেখেন এই যে নন ফাইনাইট ভার্ব যেগুলো, এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করব। নাম্বার 1 হলো জিরান্ড। জিরান্ড কি জিনিস আমরা বলেছিলাম? জিরান্ড হলো আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা সেন্টেন্সে নাউনের কাজ করে। 2 নম্বরে আমরা বলেছিলাম যেটা আছে তা হলো পার্টিসিপল। পার্টিসিপল, আচ্ছা। আর 3 নম্বরে আমরা বলেছিলাম ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ। স্যার ফাইনাইট ভার্বের পিডিএফ দিয়েছেন? জি বাবা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইনাইট ভার্বের পিডিএফটা দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় আপনারা যুক্ত আছেন, যারা যুক্ত নাই তারা হয়তো পান নাই। আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01917211236। যারা আপনারা পে করেছেন, পেইড করে ক্লাস করতেছেন, এটা তো পুরোটাই পেইড ব্যাচ, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, তারা একটু কষ্ট করে আমার 01917211236 এই নাম্বারটাতে একটা নক দিয়ে আমি আপনাদেরকে যুক্ত করে দেব। এরপর আসতেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? আমরা বলেছিলাম যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মের সামনে টু থাকলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভটা চঞ্চল কুমার আদাব, আদাব ভাই, সাধারণত হয় নাউনের কাজ করে, অথবা অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা অ্যাডভার্বের কাজ করে। আমরা বইগুলোতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারা বলতেছে জিরান্ড কিসের কাজ করে? তারা বলতেছে জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যেটা নাউনের কাজ করে। তারা জিরান্ডের কথা বলে, তারা পার্টিসিপলের কথা বলে, তারা ইনফিনিটিভের কথা বলে না। ওটা তো লিখিত পিডিএফ না। লিখিত পিডিএফ না মানে কি বুঝি নাই ভাই। আচ্ছা, এবার আসেন এই যে পার্টিসিপল যেগুলো, এগুলো আবার 3 ভাগে ভাগ করা হয়। পার্টিসিপল গুলো আবার 3 প্রকার। কি কি? 1 প্রেজেন্ট পার্টিসিপল। 1 নাম্বার হলো প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার হলো ফার্স্ট পার্টিসিপল। এবং 3 নাম্বার যেটা, এটা হলো পারফেক্ট
পার্টিসিপল। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া পাস্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা হয় অ্যাডজেক্টিভের কাজ করে নয়তো অ্যাডভার্বের কাজ করে। ওকে, এটা হয় অ্যাডজেক্টিভের কাজ করবে নয়তো অ্যাডভার্বের কাজ করবে। পাস্ট পার্টিসিপল কি বাবা? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যখন আপনি ভার্বের 3 নাম্বার ফর্মের সামনে হ্যাভিং শব্দটা পাবেন। ওকে, আপনি যখন ভার্বের 3 নাম্বার ফর্মের সামনে হ্যাভিং শব্দটা পাবেন সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এই হলো কি আমাদের টোটাল নন ফাইনাইট ভার্ব। আমরা লাস্ট ক্লাসে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব বা ফ্যাক্টেটিভ ভার্ব, কগনেট ভার্ব। ওকে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নন ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট ভার্বগুলো সাধারণত প্রতিটা চাকরির পরীক্ষায় নন ফাইনাইট ভার্ব থেকে একটা প্রশ্ন থাকে। ওকে, এখানে আমাদেরকে চিহ্নিত করতে দেয়। তো দেখেন তো, এই যে জিরান পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, আপনাকে যদি এই যে 1 2 3 4 5 এই 5টা থেকে আপনাকে যদি শনাক্ত করতে দেয়, তো শনাক্ত করতে গেলে, হ্যাঁ আমাকে বলেন তো, এই শনাক্ত করতে গেলে এই 5টার মধ্যে কোনটা বা কোনগুলোকে শনাক্ত করা সবচেয়ে সহজ? একটু কমেন্ট করেন আপনারা, কোনটা বা কোনগুলোকে শনাক্ত করা খুবই সহজ? বলেন। কাকুলি আক্তার, রাসেল আহমেদ জয়, রাফাতুল ইসলাম ভাই, ফেরদৌস নয়ন ভাই, কবির ভাই, আসমা, আরিফুল, জুয়েল, রবিউল ভাই, আলিফ হাসান, বলেন, সবাই বলেন, কমেন্ট করতে হবে। বলেন, এই 5টা থেকে আপনাকে যদি শনাক্ত করতে দেয় তাহলে আপনার কাছে শনাক্ত করাটা কোনটা সবচেয়ে সহজ বা কোনগুলো শনাক্ত করা সবচেয়ে সহজ? একটু কমেন্ট করেন তো দেখি। ওয়াও, এই যে ফারিয়া ফেরদৌস আখি চমৎকার কথা বলছেন, ইনফিনিটিভ শনাক্ত করা সবচেয়ে সহজ। হাসান ভাই, সালাম আলাইকুম আসসালাম, সবগুলো ইজি আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই, জুয়েল ভাই আপনি তো মাস্টার মানুষ, আপনার জন্য ইজি, সবার জন্য ইজি হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আখি বলতেছেন ইনফিনিটিভ। জি, ইনফিনিটিভ শনাক্ত করা মোটামুটি মারাত্মক সহজ, কারণ টু থাকবে, তাহলে এটা আপনি ইজিলি শনাক্ত করতে পারবেন। পারফেক্ট পার্টিসিপল শনাক্ত করা তো আরো সহজ, কারণ হ্যাভিং থাকবে। তাহলে দেখেন, ইনফিনিটিভ এবং পারফেক্ট পার্টিসিপল শনাক্ত করা মারাত্মক সহজ। কেন শনাক্ত করা সহজ? কারণ একটাতে হ্যাভিং থাকবে আর একটাতে টু থাকবে। আচ্ছা, আর পাস্ট পার্টিসিপল এটা মূলত মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করতেছে। যার মুখস্থ অংশ ভালো সে খুব ইজিলি পাস্ট পার্টিসিপল শনাক্ত করতে পারবেন। যেমন আমরা জানি সিং, স্যাং, সাং। ওকে, রিড, রেড, রেড, মাথায় রেখেন, আমরা অনেকে এটাকে রিড 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 পড়ি। নো, এটা রিড, রেড, রেড। বিষয়টা দাঁড়াচ্ছে আপনি যখন রিড পড়বেন, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম পড়বেন, তখন এটাকে পড়তে হবে রিড। আর যদি V2 বা পাস্ট ফর্ম বা V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে পড়েন, তখন এটার উচ্চারণ হয়ে যাবে রেড। রেড, ওই যে লাল রঙের যে ইংরেজি বলেন আপনারা। এখন যার মুখস্থ নাই তার জন্য এই অংশটাতে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, মুখস্থ না থাকলে এই অংশটাতে ঝামেলা হয়ে যাবে। আর যদি মুখস্থ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোপায় দিতে পারবেন। আপনাকে দুটো জিনিস চরম বিপদে ফেলে দিবে, কারণ এই দুইটার চেহারা সুরত একরকম হলেও চরিত্র একরকম না। এক জিরান্ড, আরেকটা হলো পার্টিসিপল। যদি আপনাকে শনাক্তকরণের দিক থেকে রাফ অ্যান্ড টাফ কোনো কিছু শনাক্ত করতে হয়, তার মধ্যে একটা হলো জিরান্ড আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাদেরকে বা এই দুটোকে দেখতে একই রকম মনে হলেও এরা কিন্তু একরকমের না। সমস্যাটা এইখানে। এ তাহসিন কোথায়? কালকে আমাকে প্রশ্ন করছিলেন তাহসিন ভাই। তাহসিন থাকলে একটা আওয়াজ দিন। আচ্ছা, এগুলো আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, তাইলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যাটা যে জায়গাতে হয় সেটা হলো জেরান্ড ভার্সাস প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখন আমাদের আলোচনা হবে জি অর ফি 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 ফর প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, যদিও পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল মনে হতে পারে। স্যার এটিও ব্যাচ, সেটাই এনটিআরসিএ ব্যাচ একই? না, এনটিআরসিএ ব্যাচটা ডিফারেন্ট হবে। আচ্ছা,
তাহলে খেয়াল করেন আমরা এখন দেখব জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আসেন এবার আমরা একটু সামনের দিকে যাই এবং আলোচনাগুলোকে দেখে নেই। তাহলে খেয়াল করেন আমরা এখন জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আসেন শুরুর দিকে চলে আসি। আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো, এই মামুর বেটার নাম কি? এটার নাম হলো জেরান্ড। তাহলে প্রথমে আমাদের যে প্রাথমিক আলোচনাটা হবে বা ডিটেলস আলোচনাটাই হবে এটা জেরান্ডকে নিয়ে। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাই জেরান্ড কি জিনিস, তাহলে আপনি বলবেন জেরান্ড হলো আইএনজি যুক্ত একটা ভার্ব যা কোনো সেন্টেন্সে নাউন হিসেবে বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। তাহলে জিরান্ড কি জিনিস? জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা কোনো একটা সেন্টেন্সে নাউন বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। আপনাদের মধ্যে কে আছেন যিনি বলতে পারবেন নাউনের কাজ কি? আপনাদের মধ্যে কে আছেন যিনি বলতে পারবেন নাউনের কাজ কি? কারণ যে নাউনের কাজ জানে না সে কখনোই জিরান্ডের কাজ জানবে না। যে নাউনের কাজগুলো সম্পর্কে অবগত নয় সে জিরান্ডের কাজ সম্পর্কে অবগত থাকতে পারবে না। তাহলে আপনারা যেটা মাথায় রাখতে হবে, নাউন যেই কাজ করে জিরান্ড সেম কাজই করে, আবার জিরান্ড যেই কাজ করে নাউন সেম কাজই করে। সব জিরান্ডে নাউন কিন্তু সব নাউন জিরান্ড না। তাহলে মাথায় রাখবেন সব জিরান্ডি নাউন কিন্তু সব নাউনই জেরান্ড না। এই কথাটা একটু পরে বা নয় একটু পরে আপনাকে মারাত্মক হেল্প করবে। লিসিল তালুকদার বলতেছেন নাউন ওয়ার্কস অ্যাজ আ সাবজেক্ট। ইয়েস, নাউন ক্যান ওয়ার্ক অ্যাজ আ সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান অবজেক্ট অ্যান্ড আদার্স, সেগুলো আমরা বলবো। নুর আলম ভাই বলেছেন নাম উল্লেখ করা। ভাই আমরা নাউনের ক্লাসে বলেছি নাম হলে সেটা নাউন হবে এর কোনো গ্যারান্টি নাই। নাম না হয়েও যেমন নাউন হতে পারে, নাম হওয়ার পরেও সেটা নাউন নাও হতে পারে। এই বিষয়ে আমরা কথা বলেছি, মেবি আপনারা ভুলে গিয়েছেন। তাহলে আসেন আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে দেখব নাউনের কাজ। আমরা এখন দেখব নাউনের কাজ। এটাকে নাউনের কাজ না বলে বেটার হয় আপনি যদি বলেন নাউনের অবস্থান। মাথায় রাখবেন 9টা জায়গায় নাউন বসে। আই রিপিট, 9টা জায়গায় নাউন বসে। এই 9টা জায়গা যদি আপনার জানা না থাকে তাইলে পরে মাননীয় স্পিকার চরম বিপদে পড়ে যাবেন। আপনি বুঝবেন না কোন জায়গায় নাউন বসে আর কোন জায়গায় জিরান বসে। এটা আপনার একবারে আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করা লাগবে। তাহলে আসেন আমি একটু লেখা দেই কোন কোন জায়গায় নাউন বসে। এক নাম্বার, ভার্বের পূর্বে সাবজেক্ট হয়। তাহলে অথবা আমরা এভাবে বলতে পারি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে। 2 নাম্বার, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। টোটাল 9টা জায়গায় নাউন বসে। আই রিপিট। তাহলে আসেন আমরা একটু উদাহরণ দেই। যেমন আমি যদি বলি রূপা লাভস হিমু, রূপা হিমুরে ভালোবাসে। এই বাক্যে রূপা হলো সাবজেক্ট, হিমু হলো অবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব। আপনি এখানে যেই কথাটা বলতে পারবেন যে ভাই এখানে রূপা হলো সাবজেক্ট নাউন, হিমু হলো অবজেক্ট নাউন। ভার্বের আগের এবং পরের অংশ দুটোই কিন্তু নাউন হয়েছে। তার মানে নাউনের দুটো কাজ আমরা পেলাম, সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন আপনি যদি আইএনজি যুক্ত ভার্বকে সাবজেক্ট হিসেবে পান তাহলে সেটা নাউন, আর আইএনজি যুক্ত ভার্ব নাউন মানে জেরান্ড। আপনি যদি আইএনজি যুক্ত ভার্বকে অবজেক্ট হিসেবে পান তাহলে সেটা নাউন, আর নাউন মানেই জেরান্ড। আর দেখেন আমরা কিন্তু জানি যে এই বাক্যে যেই রূপা সেই কিন্তু হিমু না। আমি বলেছিলাম ভার্বের আগের এবং পরের অংশ এক না হয়ে আলাদা হলে তখন সেটাকে বলা হয় অবজেক্ট। এইবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারটা কি? ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে। এইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি। দেখেন যেমন আমি বলতে পারি উই আর ডক্টরস, আমরা চিকিৎসক। এই বাক্যে আমরা কে সাবজেক্ট, ডক্টরস কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, আরটা কি ভার্ব। মনে আছে তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে সেটাকে বলা হয়
লিঙ্কিং ভার্ব। আর মজার ব্যাপার হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা আবার কি নাউন। কেন এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ আমরা মানেই হলাম ডক্টর, আর ডক্টর মানে আমরা, আগের অংশ পরের অংশ এক হলে সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। আই হোপ আপনারা ভুলে যান নাই। এইবারে 4 নাম্বার, আমরা বলেছিলাম প্রেপোজিশন এর পরে একটা ওয়ার্ড থাকলে, আমরা বলেছিলাম প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। ওকে, তাহলে আমরা এটার একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমরা এভাবে লিখতে পারি, হি রিলাইজ, রিলাই মানে নির্ভর করা, হি রিলাইজ অন আল্লাহ। এই যে দেখেন বাবা, আমরা এখানে দেখতে পাচ্ছি অন একটা প্রেপোজিশন, আল্লাহ আনডাউটেডলি একটা নাউন। এরপরে আমরা যেটা জানি সেটা হলো 5 ডিটারমিনার। আমরা ডিটারমিনার নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, আল্লাহর ওয়াস্তে আমার আবার আজকে ডিটারমিনার জিজ্ঞেস করেন না। এরপর একবার বলে দেই, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তাই না? আচ্ছা, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেইটাও নাউন হয়। যেমন দেখেন আমি বলতে পারি আই লাভ দা গো। মনে আছে আপনাদের? গো, গো একটা ভার্ব হতে পারে, আবার নাউন হতে পারে। যখন এটা নাউন হয় তখন এর বাংলা হয় রীতি, নীতি, তাই না? বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। তাহলে বাবা এই যে দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকায় গো হলো একটা নাউন। তাহলে আমরা যেটা জানলাম 5টা জায়গাতে নাউন বসছে, আমরা আরো 4টা জায়গাতে নাউন বসে দেখব। ওকে, আচ্ছা তাহলে আসেন নাম্বার 6। নাম্বার 6 আমরা কি বলেছিলাম? ডিটারমিনার ও প্রেপোজিশন এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এই তো মাশাআল্লাহ, অনেকে বলছেন মনে আছে, জাযাকাল্লাহ ভাই। খেয়াল করেন, আল্লাহর ওয়াস্তে খেয়াল করেন, আজকের ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট ক্লাস। এইখান থেকে আপনি ভার্সিটি অ্যাডমিশন বলেন, চাকরি বলেন, যে কোনো জায়গায় ইভেন স্টুডেন্ট পড়াতে গেলেও আপনার এই জায়গাটা মারাত্মক কাজে লাগবে। তো সেটা কি বাবা? এটা হলো কি আপনার ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। যেমন আপনি বলতে পারেন আই অ্যাম দা, আচ্ছা আমি আর একটু ডিফারেন্ট বা ডিফিকাল্ট সেন্টেন্স লিখে দেই। মনে আছে আপনাদের, এটা চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশনে অনেকবার আসছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এইটাই পৃথিবীর রীতি বা নীতি। এই যে দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, অফ হলো একটা প্রেপোজিশন, সো মাঝখানে যে একটা শব্দ এটা একটা নাউন। কেমন? এটা পারবেন ইনশাল্লাহ, আহামরি প্রবলেম হবে না এখানে। নাম্বার 7 সেটা হচ্ছে দুইটা প্রেপোজিশনের মাঝখানে, দুইটা প্রেপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে, দুইটা প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কনফার্ম একটা নাউন। যেমন ধরেন আমি লিখলাম শি গট এ প্লাস, সে এ প্লাস পেয়েছিল বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, অথবা বাই ডিন্ট অফ পারসেভারেন্স, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে এ প্লাস পেয়েছিল। তাহলে বাবা আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন, বাই একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, ইন the middle of two prepositions, if there is only single word, that will be a noun. দুই প্রেপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা আনডাউটেডলি নাউন হবে। আচ্ছা এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে, যদি অ্যাডজেক্টিভের পরে মাত্র একটা ওয়ার্ড থাকে, যদি অ্যাডজেক্টিভের পরে মাত্র একটা ওয়ার্ড থাকে সেটা নাউন। নীল আকাশ বলছেন স্যার আপনার এত পড়া মনে রাখেন কিভাবে? বাবা এই এত পড়া মনে থাকে কারণ আমি পড়াচ্ছি। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে আপনি একটা কাজ করবেন, প্রয়োজনে আজকে যেটা শিখছেন এইটা কি করবেন, আপনি আপনার ভাই বোন বা যদি বিবাহিত হন বউ বা জামাই, এরে বলবেন যে আসো আজকে তোমার সাথে খেলা হবে। খেলা হবে কি? হাতে কলমের খেলা, মানে ব্রেনের খেলা হবে আর কি। হ্যাঁ, হাতাহাতি হাত পায়ের খেলার দরকার নাই। বলবেন যে আসো তোমার একটা জিনিস শিখাইতেছি। হ্যাঁ, প্রয়োজনে 2টো সিঙ্গারা কিনে দিয়ে খাওয়াবেন, আবার বলবেন আজকে যে একটা মারাত্মক জিনিস শিখছি তোমারে শিখাই। যদি পড়ান, দেখেন এই যে আমার মুখ থেকে আমার কান কিন্তু কাছে, আমি যখন কাউকে পড়াই তখন আমি নিজেকে পড়াই,
দেন আপনাকে পড়াই, কারণ আমার মুখ থেকে কথা আমার কানে তাড়াতাড়ি যায়, তার মানে নিজেরই পড়াই। বেটার হবে আপনি নিজে একজনের পড়ান, এটা আপনার জন্য বেস্ট হবে। আর রুল পড়বেন একটা, ওই রুল দিয়ে মিনিমাম সেন্টেন্স নিজে থেকে বানাবেন 5টা, তাহলে দেখবেন আর সমস্যা হবে না। তাহলে আমরা দেখবো অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কিভাবে নাউন হয়। মজার ব্যাপার হচ্ছে আমরা যে ডিটারমিনার বলছিলাম, ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। তারেক কায়ুম ভাই মারাত্মক জিনিস। জি ভাই, আসলেই মারাত্মক জিনিস। আপনি যদি কাউরে পড়ান, এটা জন্মের মতো আপনার পড়ানে গেঁথে যাবে, মনে গেঁথে যাবে। তাহলে দেখেন আমরা বলতে পারি, আমরা একটা এক্সাম্পল এভাবে নিতে পারি যে she met some good boys। গুড বয়েজ না লিখে আমরা একটু লিখলাম tall, অথবা আমরা এভাবে বলতে পারি brilliant boys। সে কিছু মেধাবী ছেলের সঙ্গে সাক্ষাৎ করলো, বা তার কিছু মেধাবী ছেলের সঙ্গে দেখা হলো। তাহলে দেখেন এই যে ব্রিলিয়ান্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একমাত্র ওয়ার্ড হচ্ছে বয়েজ, সো এটা একটা নাউন। সো দেয়ার আর 8 প্লেসেস হোয়ার আ নাউন ক্যান বি প্লেসড। 8টা জায়গা পেলাম যে জায়গাতে আমরা নাউন রাখতে পারি, আরেকটা জায়গা আছে যে জায়গাতেও আপনি নাউন রাখতে পারবেন। এই 8টার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলে ফেলেন। ওকে, আচ্ছা, আমাদেরকে আফতাবুজ্জামান বলতেছেন হি লস্ট অল। আব্দুর রহমান বলছেন দ্য মডার্ন অলিম্পিক গেমস। এখানে মডার্ন কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? গেমসটা কি গেমস? অলিম্পিক গেমস। কি গেমস? মডার্ন গেমস। এখানে মাথায় রাখবেন গেমস হচ্ছে নাউন, অলিম্পিক শব্দটা হলো নাউন অ্যাডজেক্টিভ, মডার্ন শব্দটা পিওর অ্যাডজেক্টিভ, দা হচ্ছে ডিটারমিনার, এটাও অ্যাডজেক্টিভ। গেমসের আগে যে 3টে ওয়ার্ড আছে 3টাই অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে দেখেন এই যে 8টা জায়গা দেখলাম আমরা, এই 8টা জায়গায় নাউন বসতে পারে সাইড বাই সাইড। আমি এখন এদেরকে একটু পিচ্ছি করে দেবো, হ্যাঁ, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর ক্লাস শেষে তো আমি যে আপনাদেরকে এই পিডিএফটা, মানে বোর্ডে যেটা করছি এই পিডিএফটাও দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু পিচ্ছি হয়ে গেছে, বাট আমার মনে হয় আপনাদের দেখতে সমস্যা হওয়ার কথা না। দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো আমাকে, বাবা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো। ধন্যবাদ সাইম ভাই, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, এবার 9 নাম্বার জায়গাটা, এটা আমরা দেখবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি চেক করেছি। 9 নাম্বার যে জায়গাটা, এটা হচ্ছে নাউনের অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে অ্যাপোজিশন কি? তাহলে আমরা এইভাবে বলবো, অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত কমা দ্বারা, কমা মানে এই যে নিচের দিকে যে টান দেন, কমা দ্বারা পৃথক করা থাকে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ অ্যাপোজিশন, আপনি বলবেন অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট generally separated with a or more than single comma। তাহলে অ্যাপোজিশন হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে নাউনের দ্বিতীয় পরিচয়। আসেন আমি যদি বলি যে আই লাভ মাই ওয়াইফ, আমি বললাম আমি আমার বউরে ভালোবাসি। আচ্ছা, ধরেন আমি বললাম যে ভাই জানেন আমি না আমার বউরে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন বুঝতেই পারতেছেন ওয়াইফ এটা একটা নাউন, আর যদি বলি মাই ওয়াইফ তাহলে এটা ফ্রেজ। কেন ফ্রেজ? আমাদের আজকে দেখেন, গত ক্লাসে আমরা ফাইনাইট ভার্ব আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট আলোচনা করতেছি আর কি। এই ফাইনাইট এবং নন ফাইনাইট শেষ হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব। সমস্যাটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট না জানলে ক্লজ এবং ফ্রেজ আলোচনা করা যায় না। ওকে, তাহলে দেখেন শুধু ওয়াইফটাকে বললে এটা একটা নাউন। এখন আমি বলতে পারি যে আমি আমার বউরে ভালোবাসি। এখন ধরে নেন ফারিয়া ফেরদৌস আঁকি জিজ্ঞেস করতেছে, স্যার
আপনার বউ এই মহিলাটা কিডা একটু পরিচয় দেন দেখি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আম্মা জান, আপনি আমার বউরে চিনেন না? তখন আমি আমার বউর পরিচয় দিচ্ছি, আই লাভ মাই ওয়াইফ খাদিজা। আমার বউয়ের আরেকটা নাম হলো খাদিজা, হ্যাঁ, একটা নাম হচ্ছে পুষ্প, আরেকটা নাম হলো রিফানা। মানে আমার বউর অনেক নাম। আর মাঝে মাঝে তো আমি জান, সোনা পাখি অনেক কিছু ডাকি। আপনারাও তো আপনার বউরে জামাইরে ডাকেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে জিনিসটা বলতেছিলাম, আমি বললাম যে আমি আমার বউরে ভালোবাসি। তা আপনি জিজ্ঞেস করলেন আপনার বউকে পরিচয় দেন। আমি বললাম কেন, আমার বউ হলো খাদিজা। এবার আপনি জিজ্ঞেস করলেন খাদিজাকে, আমি বললাম কেন, আমার বউ। তাহলে দেখেন, এই যে আমার বউয়ের পরিচয় হচ্ছে খাদিজা, খাদিজার পরিচয় হচ্ছে আমার বউ। এই যে আমার বউয়ের পজিশনে খাদিজার পজিশন, খাদিজার পজিশনে আমার বউয়ের পজিশন, এই যে একটার পজিশনে আরেকটার পজিশন, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। ওকে, তাহলে এইটাকে আমি বলবো খাদিজা একটা নাউন, এবং খাদিজা কার পরিচয় দিচ্ছে? মাই ওয়াইফের। তাহলে এটা হলো মাই ওয়াইফের অ্যাপোজিশন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ওকে, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে, যে ফেরদৌস আকি জিজ্ঞেস করতে, হোয়াট ইজ অ্যাপোজিশন, আপনি বলবেন অ্যাপোজিশন ইজ আ নাউন অর নাউন ফ্রেজ। অ্যাপোজিশন ইজ আ নাউন অর নাউন ফ্রেজ। অথবা এভাবে বলতে পারেন, অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন অর নাউন ফ্রেজ, স্পেশালি হুইচ ইজ সেপারেটেড উইথ a single comma or more than single comma. জুয়েল বলতেছেন অ্যাপোজিশন কি কমপ্লিমেন্টের মতো? নো, অ্যাপোজিশনটা যারা কমপ্লিমেন্ট ভাববে তারা বোকা। কারণ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলে ভার্বের পরে বসে, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলে অবজেক্টের পরে বসে। এবং কমপ্লিমেন্টের পরে কিন্তু কমা দেয়া থাকে, মানে অবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু কমা দেয়া থাকে না। আপনি যদি বলেন যে শি কল্ড মি জান, শি কল্ড মি সুইট হার্ট, মি এবং সুইট হার্টের মাঝখানে কোনো কমা থাকে না। ওকে বাবা, আচ্ছা আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাই। যেমন ধরে নেন আমি বললাম ধরে নেন আমরা লিখলাম শান্ত, আওয়ার, ধরে নেন লিখলাম আমি আওয়ার ক্যাপ্টেন, আমি বললাম আওয়ার ক্যাপ্টেন প্লেইজ ওয়েল, আমাদের ক্যাপ্টেন ভালো খেলে। তো আমাদের ক্যাপ্টেন ভালো খেলে এটা শোনার পর আপনি জিজ্ঞেস করছেন আপনাদের ক্যাপ্টেন ভাই কিডা, এর তো চিনি না। তখন বললাম কেন, আমাদের ক্যাপ্টেন হলো শান্ত। এই যে আমাদের ক্যাপ্টেন, এটার পরিচয় কে দিল? শান্ত। শান্ত একটা নাউন এবং শান্ত একটা অ্যাপোজিশন। অ্যাপোজিশন যদি মাঝখানে থাকে তাহলে সামনে একটা কমা বসে, পেছনে একটা কমা বসে, আর যদি শেষে থাকে তাহলে সামনে একটা কমা বসে। যেমন দেখেন, ধরেন আমি আরেকটা উদাহরণ লিখব। আমি বলতে পারি I was born in a nice town, আমি একটা চমৎকার শহরে জন্মগ্রহণ করেছি। এই যে দেখেন, নাইস টাউন, এটা চমৎকার শহর। এইটা শোনার পরে ধরে নেন আমার হাসান ভাই প্রশ্ন করলো, আর আখি প্রশ্ন করলো যে ভাই আপনি একটা চমৎকার শহরে জন্মগ্রহণ করছেন, তো খুব ভালো কথা, তাই শহরটার নাম কি? আমি বললাম কেন, দিনাজপুর। এই যে দেখেন দিনাজপুর, দিনাজপুর কি? নাইস টাউন, নাইস টাউন কি? দিনাজপুর। এইটা দিনাজপুরটা নাইস টাউনের পরিচয় দিচ্ছে। সো এইটা একটা অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন যখন শেষে বসে তখন লাস্টে তো একটা কমা থাকতেছে, আর তার সামনে প্রশ্নবোধক। ওকে, ডান। আচ্ছা, আবার আমি যদি এইভাবে লিখতাম, কিভাবে লিখতাম, যে শান্ত আওয়ার ক্যাপ্টেন প্লেজ ওয়েল, তখন শান্তটার অ্যাপোজিশন হতো আওয়ার ক্যাপ্টেন। আর শান্তর পরিচয় যেহেতু দুটো ওয়ার্ড দিয়ে দিচ্ছেন, দুটো ওয়ার্ড কখনো নাউন হয় না, তখন এটাকে বলা হয় নাউন ফ্রেজ। এইটা হলো একটা অ্যাপোজিশন। ওকে, তাহলে আমরা দেখলাম 9টা জায়গায় নাউন বসতে পারে। এই 9টা জায়গায় চাইলে আমরা জিরানকে ইনপুট করতে পারবো। এতটুকুর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ জাস্ট ফিল ফ্রি টু আস্ক, লেট মি নো। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা প্লিজ? আশা করি জায়গাগুলোতে প্রশ্ন থাকার তেমন অবকাশই নেই, নর্মাল জিনিস। ওকে, এগুলো নর্মাল, এগুলো অ্যাবনর্মাল না। ওকে, তাহলে আসেন আমরা চলে যাই। তাহলে আমরা দেখলাম জিরান কাকে বলে। জিরান হচ্ছে আইনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউনের কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসেন আমরা, আতাবুজ্জামান ভাই আমাকে টপিকটা শেষ করতে দেন, তা না হলে খেয়ে হারিয়ে ফেলবো আমরা। হ্যাঁ, টপিকটা শেষ করি, দেন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আচ্ছা, ওইটা বেটার হবে ভাই, তা না হলে দেখা গেছে আমি জিরান পড়াচ্ছি, এর মাঝখানে আবার আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করলাম, আবার জিরান্ডে গেলাম, টপিকের খেয়ে হারিয়ে ফেলবো আমরা। হ্যাঁ, ছন্দ বা রিদমটা হারা যাবে।
শেষের দিকে আমার প্রশ্ন করেন, এটার মারাত্মক ব্যাখ্যা আছে। আর যেই বই নাউন বলছে সে ভুল বলছে, এটা প্রোনাউন হবে, আমি ব্যাখ্যা করব, মনে করাই দিন। তাহলে দেখেন আমরা বলেছিলাম জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউন বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। এখন নাউনের কাজ করে, এখন কেউ যদি বলে ভাই নাউনের কাজ কি, এটা আমি জানি না, তাহলে তো মনে করেন ও বিপদে পড়বে। আর আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে ফেলেছি যে নাউনের কাজ কি কি বা কোনগুলো, তাহলে এটা কিন্তু আপনাদের ইতিমধ্যে দেখা হয়ে গেছে। নাউনের কাজ কি, ওই যে বললাম নাউন সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, প্রেপোজিশনের পরে বসতে পারে, ডিটারমিনার পরে বসতে পারে, দুটো প্রেপোজিশনের মাঝখানে বসতে পারে, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, এন্ড অ্যাজ অ্যান অ্যাপোজিশন হিসেবেও বসতে পারে। তো এগুলো কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আসেন এবার, এখন আমরা দেখব জিরান্ডের অবস্থান। জিরান্ড কোন কোন জায়গায় বসে, হ্যাঁ কোন কোন জায়গায় ব্যথা না, কিন্তু কোন কোন জায়গায় জিরান্ড বসে। তাহলে এক নাম্বার কথা হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে জিরান্ড বসে। ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। ওকে, কিভাবে দেখেন, যেমন ধরেন আমি এখানটা বাক্য লিখেছি টিচিং ইজ মাই হবি। টিচিং ইজ মাই হবি, এই যে দেখেন টিচিং ইজ মাই হবি, এইখানে ইজটা কি ভার্ব, আর আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, আমরা জানি ভার্বের পরে বাকি অংশ বসে, বাকিটা আমি এখানে লিখলাম না। সাবজেক্ট হিসেবে আমরা এর আগেও বলেছি নাউন এবং প্রোনাউনের ক্লাসে, দুটো পার্টস অফ স্পিচকে আপনি সাবজেক্ট হিসেবে লিখতে পারবেন, হয় সেটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। আর যদি নাউন বা প্রোনাউন না হয় তাহলে সেটা হয় নাউন ক্লজ হবে অথবা নাউন ফ্রেজ হবে। তাহলে সাবজেক্ট হিসেবে চারটা জিনিস বসতে পারে, নাউন, প্রোনাউন, অথবা নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অথবা জিরান্ড, অথবা ইনফিনিটিভ। এই ছয়টা জিনিস ছাড়া দুনিয়াতে সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা আর কারো নাই। তো আমরা ফ্রেজ ক্লজ নিয়ে যেহেতু আলোচনা করি নাই, সেখানে যাচ্ছি না। তাহলে মাথায় রেখেন সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে। এখন দেখেন তো টিচিং শব্দটা কিন্তু প্রোনাউন নয়, তাহলে টিচিং শব্দটা হলো আমাদের এখানে সাবজেক্ট। কেন? কারণ ভার্বের পূর্বে সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়ার কাজটা কার? নাউনের আর প্রোনাউনের। যেহেতু এখানে প্রোনাউন নাই সেহেতু এটা নাউন। আর আমরা জানি টিচ এই শব্দটা একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সে কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, তাই আপনি এটাকে জেরান্ড বলবেন। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন। নীল আকাশ বলছেন ক্লিয়ার। আচ্ছা আসেন এবার আমরা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে দেখি, একটু কমায় দেই। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে দেখব। তাহলে আমরা কি বললাম? সাবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। তাহলে ধরেন আমি একটা বাক্য লিখেছি যে টিচিং ইজ মাই হবি, না বলে ধরেন এখানে বললাম প্রফেশন। হ্যাঁ, টিচিং ইজ মাই প্রফেশন, আমার পেশা হলো পড়ানো। খেয়াল করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইজ একটা ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি হয়? নাউন বসে, আর আইএনজি যুক্ত ভার্ব নাউন মানে জিরান্ড। এইবার আপনাদের পালা, আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিব। ধরেন আমি লিখলাম টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন। এবার আপনারা বলবেন টিচিং শব্দটা এই জায়গাটাতে জিরান্ড নাকি পার্টিসিপল? খুব দ্রুত বলবেন টিচিং শব্দটা এইখানে জিরান্ড নাকি পার্টিসিপল। ট্রাই টু আনসার কুইকলি প্লিজ, দ্রুত উত্তর করার চেষ্টা করবেন, দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। এইখানে এটা জিরান্ড নাকি পার্টিসিপল? কমেন্ট করেন তো। জুয়েল বলতেছেন জিরান্ড, মুন্নি আক্তার বলতেছেন পার্টিসিপল। এনিবডি এলস? এনিওয়ান এলস? তারেক ভাই পার্টিসিপল, ইয়াকুব আলী পার্টিসিপল, ওয়াও। কবির পার্টিসিপল, আফতাবুজ্জামান পার্টিসিপল, শিমু সর্দার বলছেন জিরান্ড, ফারজানা জিরান্ড, ফারিয়া আক্তার আখি পার্টিসিপল, আসমা আক্তার পার্টিসিপল, ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। যারা পার্টিসিপল বলছেন তারা কট খাইছেন। আই রিপিট, যারা পার্টিসিপল বলেছেন দাদা তারা কট খেয়ে গিয়েছেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার কোন কি, ওই মামা না প্লিজ। হ্যাঁ, ওই মামা না প্লিজ বলার দরকার নাই। এখানে যে ঘটনাটা ঘটছে, আপনারা ভাবতেছেন নাউনের আগের ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ হয়, যেমন আমরা পড়ে আসছি গুড বয়,
তাই না? আচ্ছা, অথবা আমরা বলতে পারি গুড বয়েজ। অনেকের ধারণা যেহেতু ইংলিশ শব্দটা একটা নাউন, তাহলে মনে হয় এটা একটা অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ সেহেতু এটা একটা পার্টিসিপল। যারা পার্টিসিপল বলছেন তারা বাস খায়া গেছেন। এবার বলি কেন বাস খাইছেন, খেয়াল করেন তো। আমি যদি বলি টিচিং ইজ মাই প্রফেশন, তাহলে বাংলা কি? বাংলা হলো পড়ানো। ইজের বাংলা হলো বলতে নাই, তবু আমি বললাম পড়ানো হলো আমার পেশা। খেয়াল করেন, আমি যখন বলতেছি টিচিং ইজ মাই প্রফেশন, তখন এটার বাংলা কি হচ্ছে? এটার বাংলা হলো ইংরেজি পড়ানো হলো আমার পেশা। মারাত্মক একটা জিনিস, না দেখলে পস্তাইবেন। ওকে, না দেখলেই পস্তাবেন। এই যে দেখছেন অলমোস্ট 95% ভাই বোনেরা এটারে পার্টিসিপল বলছেন। এখন আমি ব্যাখ্যা করি কেন পার্টিসিপল নয়, ঠিক আছে? কেন পার্টিসিপল নয় ব্যাখ্যা করি। তার আগে বলি, আপনি যদি বলেন গুড বয়েজ হেল্প মি, ভালো ছেলেরা আমাকে হেল্প করে, যা সেটা নর্মাল বাক্য দিলাম, ঠিক আছে? ভালো ছেলেরা আমাকে হেল্প করে। দেখেন তো এইখান থেকে চাইলে আমি গুড শব্দটাকে বাদ দিয়ে বয়েজ হেল্প মি আমি বলতে পারি কিনা? ছেলেরা আমার সাহায্য করে, হ্যাঁ পারি। তার মানে আমি চাইলে গুড শব্দটাকে বাদ দিয়ে আমি বলতে পারি বয়েজ হেল্প মি। তার মানে এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখেন তো, আমি চাইলে এখানে বয়েজটাকে বাদ দিয়ে আমি কি কখনো বলতে পারবো গুড হেল্প মি, ভালো আমাকে সাহায্য করে? আরে ভালো কি, ভালো মেয়ে তোমার সাহায্য করে নাকি ভালো ছেলে তোমার সাহায্য করে সেটা কবা তো। ভালো আমারে সাহায্য করে এটা বলা যাবে না। তার মানে আমি চাইলে গুডটারে কেটে দিতে পারবো, কিন্তু আমি চাইলে বয়েজটারে কাটতে পারবো না। যেটাকে কাটলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায় তাকে বলা হয় রুট ওয়ার্ড, তাকে বলা হয় হেড ওয়ার্ড, তাকে বলা হয় কি ওয়ার্ড। কিন্তু যারে বাদ দিলে কোনো সমস্যা হয় না, বাক্যের অর্থ পরিবর্তন হয় না, তাকে বলা হয় সাপোর্টিং ওয়ার্ড। তার মানে সাপোর্টিং ওয়ার্ডে চাইলে বাদ দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এবার আসেন, আমি বললাম টিচিং ইজ মাই প্রফেশন, পড়ানো আমার পেশা। বলেন তো আমার পেশা কি? উত্তর হচ্ছে পড়ানো। আবার আমি যখন বললাম টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন, ইংরেজি পড়ানো আমার পেশা। এবার আপনি বলেন আমার পেশা কি ইংরেজি? আমি কি কখনো বলবো ইংরেজি আমার পেশা? সম্ভব না। আমি ইংরেজিতে বাদ দিয়ে বলতে পারি পড়ানো আমার পেশা। তার মানে পড়ানোটাই হলো আমার এখানে রুট ওয়ার্ড, এইটাই আমার এখানে হেড ওয়ার্ড, এইটাই আমার এখানে কি ওয়ার্ড। কিন্তু আমি যদি পড়ানোরে বাদ দিয়ে শুধু এতটুকু বলতাম যে ইংরেজি হলো আমার পেশা, তাহলে কি আপনি বুঝতেন আমি কি ইংরেজি সিনেমার নায়ক? আমি ইংরেজি সিনেমার নায়ক যে ইংরেজি আমার পেশা? আমি কি ইংরেজি গানের গায়ক যে গান গায়া পেশা, মানে পেশাজীবী, বা আমি গান গেয়ে আমার জীবিকা অর্জন করি? ইংরেজি কি কারো পেশা হয়? আপনি বলতে পারেন ইংরেজি গান গাওয়া তার পেশা, ইংরেজি মুভিতে অভিনয় করা তার পেশা, ইংরেজি পত্রিকায় লেখালেখি করা তার পেশা। ইংরেজি জীবনেও পেশা হয় না। তার মানে এইখানে ইংরেজিটা হলো আমার সাপোর্টিং ওয়ার্ড। আমার রুট ওয়ার্ড কোনটা ছিল? আমার রুট ওয়ার্ড ছিল পড়ানো। দাদারা আপনারা কি বুঝেছেন? তা দিদিরা আবার রাগ করেন না, আপনাকে বললাম। তার মানে আমি চাইলে ইংলিশে ঘেচাং করে কেটে দিতে পারি। এইখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, আমি ইংলিশে কাটলেও অর্থের কোনো সমস্যা হয় না, টিচিংটাই আমার প্রফেশন। কিন্তু টিচিং রে যদি কাইটা দিয়া আমি বলতাম যে ইংলিশ ইজ মাই প্রফেশন, তাহলে কি এটা বাক্য হইতো? জীবনেও হইতো না। তার মানে ইংলিশ তো আমার পেশা না, ইংলিশটা আমার এখানে যা সাপোর্ট দেওয়ার জন্য আসছে। দিস ইজ কল্ড সাপোর্টিং ওয়ার্ড। এখানে রুট ওয়ার্ড কোনটা? টিচিং। রুট ওয়ার্ড কোনটা? টিচিং। সো এইটা যেহেতু আমার রুট ওয়ার্ড, সো এইটা অনুযায়ী ইজ আসছে। সো এইটাই আমার সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, নাউন মানে জিরান। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এভাবে আপনাকে ভেঙে ভেঙে বই কখনোই বোঝাবে না, বোঝায়ও না। আমি আপনারে ভেঙে দেখাই দিলাম, কোনো সমস্যা আছে কিনা বলেন? এই তো মাশাআল্লাহ, ফারিয়া ফেরদৌস আখি বলছেন বুঝছি এইবার। এই তো বাবা, ধন্যবাদ। আসমা আহমেদ বলছেন জি, ধন্যবাদ বাবা। এগুলো মারাত্মক সহজ জিনিস। সমস্যাটা হলো আমাদেরকে এটা সহজ করে বোঝানো হয় না। তারেক কাইয়ুম ভাই, এই তো ধন্যবাদ। জুয়েল ভাই আপনি বস না, আপনারাও বস।
শেষটুকু আবার একটু, আসমা পারভিন আপনাদের জন্য জীবন দিয়ে দেবো আম্মা জান, শুধু শেষ কেন আমরাও শেষ হয়ে যাব, কিন্তু শর্ত হচ্ছে আপনার বাসায় আমার দাওয়াত দিবেন। আপনার ওই এলাকায় আমার দাওয়াত খাওয়ার খুব ইচ্ছা, বউ বাচ্চা নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ, তাহলে আসেন আমি আরেকটা বড় উদাহরণ লিখে আপনাদেরকে দেখাই। আফতাবুজ্জামান ভাই বলতেছেন ওয়াও ওয়ান্ডারফুল, শালার সব বইগুলো ঝামেলা। জি ভাই দেখেন, একটু আগে আমি হচ্ছে এই আপনাদের আনলক ইংলিশ উইথ সুমন এবং জব কাউন্সিল, হ্যাঁ জব কাউন্সিল, এই দুটো পেজ থেকে লাইভে আসছিলাম। তো দেখেন বাংলাদেশের অধিকাংশ বইগুলো একটা টপিক পড়ায়, নাম দিছে এরা ইমবেডেড কোয়েশ্চেন। চিন্তা করেন, নাম দিয়েছে কি ইমবেডেড কোয়েশ্চেন। ইমবেডেড কোয়েশ্চেন নামকরণটাই ভুল রে ভাই, খুব ভয়ঙ্কর একটা অবস্থা। এইটার নাম হবে ইমবেডেড সেন্টেন্স। এই বিষয়টা আমি যখন আলোচনা করতেছিলাম, এক ভাই, আল্লাহ ভাইটারে ভালো রাখুক, হ্যাঁ উনি আমারে বললো যে ভাই সমালোচনা করবেন না। মানে চিন্তা করেন ভাই, বইয়ে ভুল আছে, আমি এটা বলতেছে আমারে সমালোচনা করবেন না। বাবারে আমি তো আপনারা ঠিকটা শিখাইতেছি। এরপরে আমি যখন ব্যাখ্যা করলাম তখন আবার ওই ভাই কমেন্ট করলো, জি ভাই ঠিকই বলছেন, 99% বই এই কথাই বলে। তাহলে আমার একটু শেষ করতে তো দিবেন। যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, এক হকার, আপনারা মনে এই গল্পটা শুনেছেন, ট্রেনের উপর উঠে বলতেছে ভাই সব আপনারা সব কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা। এই এতটুকু বলার সাথে সাথে লোকের আর কথা বলতে দেয় নাই, সবাই জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পেটানো শুরু করছে। ঝাড়ু তো নাই, জুতা দিয়ে হাতি দিয়ে, মানে হাত দিয়ে পা দিয়ে লাথি মারা শুরু করছে। এখন ওই লোক বলতেছে আমারে বলতে দেন ভাই, ভাই সব আপনারা সব কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা। লোক কিন্তু সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, আবার ওই পেটানো শুরু করছে। পরে বলতেছে ভাই আমার সেন্টেন্স কমপ্লিট করতে দেন, দেন আপনারা আমারে মাইরেন। এইবার বলতেছে ভাই সব আপনারা সব কুত্তার বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, এদের থেকে সাবধানে থাকবেন। এরা যদি কামড়ে দেয় বিপদে পড়বেন, তবে যদি কখনো বিপদে পড়েই যান তো তখন সে পকেট থেকে বের করছে। হ্যাঁ, আমার এই মলমটা আপনারা অবশ্যই লাগাই দিবেন, সাথে সাথে আপনার জীবাণু মরে যাবে। তা আমার পুরো সেন্টেন্সটা তো শেষ করতে দিবেন। আপনি যদি চিন্তা করেন যে এই লোক কেন বললো ভাই আপনি কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, আপনারা তো বলছে কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা থেকে সাবধানে থাকবেন। এই জন্য আমি অনেক সময় বলি যে আমার যা শেষ করতে দেন, মজা পাইবেন। টপিক ওয়াইজ যেভাবে আগাইতে হবে আর কি। এতটুকু ক্লিয়ার কিনা? এই তো মাশাআল্লাহ। এইবার আসেন, লেটস টেক নাদার লং সেন্টেন্স। আমরা একটা লং সেন্টেন্স দিব। হ্যাঁ ভাই আমি বারবার বলি যেটা, বুঝছেন বিষয়টা হইতেছে ইংরেজি মারাত্মক মজার জিনিস। সমস্যা হইতেছে ইংরেজি মজার জিনিস, এই মজার জিনিসটা আপনার আমার জন্য হয়ে গেছে সাজার জিনিস, বুঝছেন? এই মজার জিনিসটা আপনার আমার জন্য সাজার জিনিস হয়ে গেছে। কেন জানেন? কারণ হেরা আপনারা মজা দিতে পারে না। এই মজা যেহেতু দিতে পারে নাই, তাই মজার জিনিস এখন কনভার্ট হয়ে সাজার জিনিস হয়ে গেছে। আপনি মজায় মজায় পড়েন, দেখবেন পুরো আপনার কাছে সাজা মনে হবে না, সোজা মনে হবে। হ্যাঁ, আগে ছিল সাজা, হ্যাঁ এখন হয়ে যাবে সোজা। আচ্ছা তাহলে আসেন আমি আরেকটা সেন্টেন্স লিখি। ধরেন আমি লিখলাম সি নাম্বার সেন্টেন্স, যেমন টিচিং ইংলিশ টু the children of the slums of Dhaka. এইবার আমি বললাম is my profession. তাহলে বাবা সোনারা, টুকটুকিরা, টিকটিকিরা, ও সরি টিকটিকি না, টুকটুকিরা একটু খেয়াল করেন তো বাবা, এখানে ইজ কি জিনিস? এখানে ইজ আনডাউটেডলি একটা ভার্ব। ওকে, এটা আনডাউটেডলি একটা ভার্ব। তাহলে এবার একটু খেয়াল করেন, ভার্বের সামনে কি বসে? সাবজেক্ট বসে। এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, কিন্তু এখানে রুট ওয়ার্ড কোনটা সেটা খুঁজে বের করব। পুরোটা আমাদের এখানে একটা কম্পাউন্ড সাবজেক্ট বা কমপ্লেক্স সাবজেক্ট। এখন দেখেন আমি এটাকে যদি বাংলা করি, আপনাদের মনে আছে তো প্রিপোজিশন থাকলে উল্টা দিক থেকে বাংলা করতে হয়। তাহলে কি আসতেছে? ঢাকার বস্তির বাচ্চাদেরকে ইংরেজি পড়ানো আমার পেশা। আচ্ছা আপনারা আমারে কোন তো ভাই, ঢাকা কি আমার পেশা? ঢাকা আমার পেশা না। তা ঢাকার বস্তি কি আমার পেশা? সেইটাও আমার পেশা না। ঢাকার বস্তির বাচ্চারা কি আমার পেশা? ভাই আমি কি ছেলে ধরা যে বাচ্চা আমার পেশা হবে? দেখেন এইটাও আমার পেশা না। এবার দেখেন তো, ইংলিশ আমার পেশা, আমি তো আগেই বলছি ইংলিশ আমার পেশা না। তার মানে দেখেন এই যে ইংলিশ টু দ্য চিলড্রেন অফ দ্য স্লামস অফ ঢাকা, এই যে যতটুকু দেখতে পাচ্ছেন, অল দিস ওয়ার্ডস আর সাপোর্টিং ওয়ার্ডস। এগুলো সাপোর্টিং ওয়ার্ডস। খেলা খেলে দিছে আমাদের এই মামুর বেটা রুট ওয়ার্ড। তাইলে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে টিচিং, এই টিচিং অনুযায়ী ইজ আসছে। তাই নাউনের আগে ওয়ার্ড দেখাই, হ্যাঁ বিবেক বিসর্জন দিয়ে আবেগের চোটে বলে ফেলার না আমার আবেগ কাজ করছিল। দুটোই কাজ করা লাগবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? আমি সাবজেক্ট নিয়ে অনেক কথা বলে ফেলছি। আই হোপ এরপরে আপনার আর প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ।
আচ্ছা, আর বেশি বেশি কথা বলছি না, দ্যাটস অল অ্যাবাউট সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে আপনি যদি কখনো একটা আইনজি যুক্ত ওয়ার্ড পান সেটা জিরান্ড হবে, জিরান্ড হবে। আসমা পারভিন, জি স্যার, ধন্যবাদ বাবা। তাহলে এই হলো গিয়ে ঘটনা। তাহলে আমার আর অত ব্যাখ্যা করতে হচ্ছে না এই টিচিং। একইভাবে দেখেন ওয়াকিং, আমি পুরোটাকে কেটে দিতে পারতাম, আমি বলতে পারতাম ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এখন আপনি বললেন কখন হাঁটা, আমি বললাম ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। এখন সকাল তো আর ব্যায়াম না রে বাবা, এই এতটুকু হচ্ছে আমার সাপোর্টিং ওয়ার্ড। সো ওয়াকিংটা আমার এখানে একটা নাউন, এটাই আমার সাবজেক্ট, এইটাই আমার জেরান্ড। ওকে, ডান। তাহলে সাবজেক্ট চেনা হয়ে গেছে। এবার আসেন একইভাবে অবজেক্ট। আমি যদি বলি হি লাইকস, সে ভালোবাসে, আপনাদের মনে আছে যে ভার্বকে সাধারণত কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। হি লাইকস, সে পছন্দ করে। এবার আপনি প্রশ্ন করলেন সে পছন্দ করে কি? পছন্দ করে ওয়াকিং, হাঁটতে পছন্দ করে। ওকে, তাহলে এটা হলো আমাদের অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বসে, তাই এটা একটা জিরান্ড। একইভাবে দেখেন শি লাভস টিচিং, সে ভালোবাসে। প্রশ্ন করেন কি ভালোবাসে? পড়ানো ভালোবাসে। তাহলে পড়ানোটা আমাদের এখানে অবজেক্ট, এইটা এখানে নাউন, এইটাই জিরান্ড। সেম সেন্টেন্স আমি জাস্ট উল্টা দিকে বড় করছি। শি লাভস, সে ভালোবাসে কি ভালোবাসে? টিচিং ইংলিশ, ইংরেজি পড়াতে। এখন বলেন তো সে কি ইংরেজিরে ভালোবাসে? নো, ইংরেজির পড়ানোকে ভালোবাসে। এইখানেও সেম জিনিস, এইটা হলো আমাদের সাপোর্টিং ওয়ার্ড। তাহলে এই টিচিংটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড আর কি ওয়ার্ড। সো এইটা হলো আমাদের রিয়েল অবজেক্ট, রিয়েল নাউন, রিয়েল জিরান্ড। ওকে, এই তো ইমাম হোসেন ভাই, ধন্যবাদ। আশা করি আমাদের ভাই বোনেরা বিষয়টারে ধরে ফেলাইছেন। নাও নেক্সট পেজে যাই আমরা। এবার মাথায় রাখবেন ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে অবজেক্ট ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু জিরান্ড বসতে পারে। ওকে, তো এইখানে আবার একটা ঘটনা আছে, এটা আমি একটু ব্যাখ্যা করে নিই আপনাদের সাথে। দেখেন, আপনি যদি কখনো এরকম দেখেন সাবজেক্ট প্লাস, গতকালকে আমি লিঙ্কিং ভার্ব আলোচনা করেছি, আজকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিব না, মানে গত ক্লাসে আলোচনা করেছি। সাবজেক্ট এরপরে লিঙ্কিং ভার্ব, তারপরে আপনি যদি এরকম পান যে আইএনজি যুক্ত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন কেউ যদি প্রশ্ন করে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, আরেকবার বলি আমি, উই আর স্টুডেন্টস। এই বাক্যে আমরা মানে স্টুডেন্টস, স্টুডেন্ট মানে আমরা, সো এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যেহেতু আমাদেরকে এবং স্টুডেন্টকে লিঙ্কড করছে আর, তাই এটার নাম লিঙ্কিং ভার্ব। ওকে, এটার নাম লিঙ্কিং ভার্ব। জুয়েল ভাই একটা মারাত্মক প্রশ্ন করছেন, এই প্রশ্নটা শেষের দিকে করেন, হ্যাঁ আমি আপনাকে বিষয়টা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ফরিদ ভাই বলছেন স্যার পড়ানোর ধারাটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাই। আমি অলওয়েজ চেষ্টা করি মানে যে টপিকটা পড়াবো এটা যেন আমি মজায় মজায় পড়াইতে পারি। আচ্ছা, এইবার আসেন, এখানে একটা মারাত্মক ফ্যাক্ট আছে। দেখেন, এই যে আইএনজি যুক্ত যে কমপ্লিমেন্টটা, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা, সেটা দুটো জিনিস হইতে পারে। এক, এইটা হতে পারে নাউন, আর আমরা জানি নাউন মানেই কিন্তু সেটা জিরান্ড, কারণ আইএনজি যুক্ত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, হ্যাঁ জিরান্ড। আবার এইটা হতে পারে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে মাথায় রাখবো আমরা লিঙ্কিং ভার্বের পরে অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আপনি যদি আইএনজি যুক্ত একটা ভার্ব পান, সেটা জিরান্ড হইতে পারে আবার পার্টিসিপলও হতে পারে। এখন আমি বুঝবো কেমনে এটা জিরান্ড নাকি পার্টিসিপল? এটা বোঝা মারাত্মক সহজ। এখানে আপনি যেই কাজটা করবেন, আপনি সাবজেক্টটাকে প্রশ্ন করবেন কি দিয়ে। যদি কি প্রশ্নের উত্তরে আইএনজি যুক্ত ওয়ার্ডটা পান তাহলে সেটা নাউন বা জিরান্ড। ওকে, আচ্ছা আমি আরেকবার লিখে দেই। আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, কি প্রশ্নের উত্তরে যদি আপনি পেয়ে যান তাহলে এটা জিরান্ড হবে। আর কি প্রশ্নের উত্তরে না পেলে এবার আপনি প্রশ্ন করবেন কেমন দিয়ে। যদি কেমন প্রশ্নের উত্তরে পান তাহলে এটা হবে পার্টিসিপল। আরো মজার বিষয় হচ্ছে কি প্রশ্নের উত্তরে কিন্তু আমরা
মূলত পরিচয় পাই। আর আর কেমন প্রশ্নের উত্তরে কিন্তু আমরা মূলত দোষ, গুণ অথবা অবস্থা জানতে পারি। তাহলে আসেন আমরা একটু উদাহরণ সহকারে দেখে নিই। যেমন ধরেন আমি বললাম যে উই আর স্টুডেন্টস। ধরেন আমি আরেকটা বাক্য লিখলাম উই আর ব্রিলিয়ান্ট। এখন দেখেন এই যে এটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে দেখতে পাইতেছেন লিঙ্কিং ভার্ব, কারণ আমরা মানে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে আমরা। এই যে দেখেন এটা লিঙ্কিং ভার্ব, আমরা মানে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মানে আমরা। তাহলে এটা হলো কি ভাই? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা কি ভাই? এইটাও সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আপনি প্রশ্ন করেন তো যে ভাই আমরা আসলে কি, আমরা আসলে কেমন? দেখেন তো এই বাক্যে আমরা জাস্ট একটা পরিচয় পাচ্ছি যে আমরা এখানে জাস্ট পরিচয় পাইতেছি। আমরা কি? আমরা স্টুডেন্টস। আমরা কেমন? আমরা কি মেধাবী নাকি বোকা? আমরা কি মগা নাকি চালাক? কিছু বুঝতেছি না, শুধু আমরা বুঝতেছি আমরা ছাত্র। তার মানে কেমন প্রশ্নের উত্তর পাই নাই, কি প্রশ্নের উত্তরে নাউন পাওয়া যায়। এবার আপনি যদি প্রশ্ন করেন যে উই আর ব্রিলিয়ান্ট, প্রশ্ন করেন তো আমরা কি, দেখেন এখানে কিন্তু আমরা পরিচয় পাচ্ছি না। আমরা কি ব্রিলিয়ান্ট শিক্ষক, আমরা কি ব্রিলিয়ান্ট ছাত্র, আমরা কি ব্রিলিয়ান্ট পরিচালক, নাকি আমরা ব্রিলিয়ান্ট অ্যাক্টর বা অভিনেতা বা অভিনেত্রী? আমরা পাচ্ছি না। তার মানে কি জানতে পারতেছি না। কিন্তু প্রশ্ন করেন তো আমরা কেমন, এই যে বুঝা ফেলাইছি আমরা হলাম মেধাবী। তাহলে কেমন প্রশ্নের উত্তরে আমরা কি পাই? অ্যাডজেক্টিভ পাই। এখন এটা যদি আইএনজি যুক্ত ভার্ব হতো তাহলে আপনি এটাকে জিরান্ট বলতেন। এটা যদি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হতো, মানে ভার্বটাই যদি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হয়ে যাইতো, ভার্বটা অ্যাডজেক্টিভ যদি হয়ে যেত আর কি, আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করলে তখন আপনি এটাকে পার্টিসিপল বলতেন। আসেন আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেই। যেমন ধরেন আমি বললাম মাই প্রফেশন ইজ, এইখানেও আমি বলতেছি মাই প্রফেশন ইজ। এবার আমি মনে করেন এখানে বললাম ইন্টারেস্টিং, এইখানে আমি বললাম ফিশিং। এইবার আপনারা আমাকে বলবেন এ এবং বি কোনটা জিরান্ট কোনটা পার্টিসিপল, নাম্বার সহকারে বলবেন, আদারওয়াইজ উত্তর গ্রহণ করা হবে না। নাম্বার সহকারে বলবেন, আদারওয়াইজ উত্তর গ্রহণ করা হবে না। কুইক রেসপন্স চাচ্ছি, হ্যাঁ কুইক রেসপন্স। ফরিদ হাসান ভাই, জুয়েল ভাই, ইমাম হোসেন, আসমা পারভিন সহ যারা যারা যুক্ত আছেন সবাই এই মুহূর্তে কমেন্ট করেন কুইক। কায়ুম ভাই, ইমাম ভাই, ও মাই গড, এই তো মাশাআল্লাহ। জুয়েল ভাই, ফরিদ ভাই, মোর্শেদ ভাই, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। তাহলে আপনি যদি প্রশ্ন করেন এই বাক্যটাতে, প্রথম বাক্যে বলা হচ্ছে আমার পেশা ইন্টারেস্টিং। আপনি প্রশ্ন করেন তো আমি যদি বলি যে ভাই জানেন আমার একটা পেশা আছে, পেশা ইন্টারেস্টিং, তাহলে বলেন তো আমার পেশা কি আপনি বুঝবেন? আমি শিক্ষকতা করি, আমি চুরি করি নাকি মাছ ধরি? বুঝবেন না। আমার পেশা কি জীবনেও বুঝবেন না। বরং আপনি বুঝতেছেন যে আমার পেশাটা কেমন, ইন্টারেস্টিং। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমি যখন আপনারে বললাম যে ভাই আমার প্রফেশন হচ্ছে ফিশিং, মাছ ধরা, আমি জেলে মাছ ধরি, তাহলে আমার পেশা কি? এই যে আপনি বুঝে লাইছেন আমার পেশা হইতেছে মাছ ধরা। তার মানে এটা নাউন, আর নাউন মানেই জেরান্ড। এখন যদি আপনি প্রশ্ন করেন যে দাদা আপনার পেশা কেমন, আমার পেশাটা ইন্টারেস্টিং নাকি ডিসগাস্টিং, এইটা এখানে বোঝা সম্ভব না। সো আনডাউটেডলি এটা হচ্ছে জিরান্ড। এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে জাস্ট ফিল ফ্রি টু আস্ক। যদি কোনো প্রশ্ন থাকে টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। আফতাবুজ্জামান, ও মাই গড, আপনারা সব বস। কামরুল হাসান ভাই, এই তো মাশাআল্লাহ, কামরুল হাসান ভাই ধরে ফেলছেন। ওকে, আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা দিই। হ্যাঁ, ছোট্ট একটা ঘোষণা দিই। আমি কয়েকদিনের মধ্যে ইন্টারমিডিয়েটের অর্থাৎ যারা এইচএসসি এই 2025-এ এবং যারা 2026-এ পরীক্ষা দিবেন, হ্যাঁ এইচএসসি 2025 অ্যান্ড এইচএসসি 2026-এ আপনাদের কোনো ভাই বোন যদি পরীক্ষা দেয়, সেক্ষেত্রে আমি একটা ইন্টারমিডিয়েটের ব্যাচ চালু করতেছি ভাই। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট কমপ্লিট কোর্স, এটা হচ্ছে 1600 টাকায়। আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে
আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইনশাল্লাহ এমন ভাবে পড়াই দিব আল্লাহর রহমতে ইনশাল্লাহ, হ্যাঁ, তাদের আর কখনোই অ্যাডমিশনে গিয়েও প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনাদের যদি ছোট ভাই বোন থাকে একটু বললেন প্লিজ, হ্যাঁ, এইচএসসি 2025 এবং 26-এ যারা এক্সাম দেবে। ওকে, তাহলে আসেন আমরা পরের অংশে জাম্প করি। তাহলে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখা শেষ। এইবার আসেন, আমরা কিন্তু জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, আপনি বলতে পারেন আই, দেখেন টিনা নোজ নাথিং অ্যাবাউট, আমি এখানে বলতে পারতাম সুমন। তাহলে অ্যাবাউট একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। এইখানে কি বসছে, ফিশিং। ফিশ মানে হচ্ছে গিয়ে মাছ, আবার ফিশ মানে মাছ ধরা। তাহলে দেখেন তো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, প্রিপোজিশনের পরে বসে, তার মানে এটা নাউন, আর নাউন মানে জিরান্ড। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, আমি বলতে পারতাম ফর রানা, সে রানার জন্য এখানে এসেছিল। তাহলে ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা নাউন হয়, এখানে এটা আইএনজি যুক্ত ভার্ব, নাউনের কাজ করায় জিরান্ড। রিফানা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। স্যার লিখতে গিয়ে আমার সার লিখছেন, ঠিক আছে সার। আচ্ছা, আই হোপ ইনশাল্লাহ এতটুকু পারবেন, এই জায়গাতে সমস্যা হওয়ার কথা না। তাহলে এতটুকু ডান, এগুলো পারবেন। এরপরে দেখেন এগুলো আমার আপনাদের সাথে আলোচনা করা হয়ে গেছে যে ডিটারমিনারের পরে একটা মাত্র আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেটা জিরান্ড হয়। এখন যারা প্রশ্ন করবে যে দাদা ডিটারমিনার আবার কি জিনিস, আব্দুর রশিদ সাইম ভাই, স্যার ক্যাডেট কলেজ ভর্তি কোর্স আপনার আছে? একজন ছোট ভাই ছিল ভাই, ক্যাডেট কলেজের কোর্স জানুয়ারি থেকে শুরু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, ঠিক আছে। মানে জানুয়ারিতে আমি, এটা তো আমাদের মূলত অফিসিয়াল স্মার্ট বোর্ড, আমি পার্সোনালি স্মার্ট বোর্ড জানুয়ারি মাসে নিয়ে নেব ইনশাল্লাহ, আমার বাসায় আর কি, হ্যাঁ, বাসায় নিয়ে নিলে সেইখানে। কারণ আমি চাইলেও দেখেন রাত 10টার আগে কোনো কোর্স চালু করতে পারতেছি না, কারণ আমাদের রাত 10টা পর্যন্ত ক্লাসেই থাকে কোচিং এর, এই আর কি। আচ্ছা, তাহলে দেখেন ডিটারমিনার আমরা কোনগুলোকে বলেছিলাম, আমরা বলেছিলাম যে কোনো সংখ্যা, যে কোনো পরিমাণ, যে কোনো আর্টিকেল, হ্যাঁ, তারপর আমরা বলেছিলাম যে কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো বা পজেসিভ কেসগুলো, যেমন মাই, আওয়ার, ইওর। এরপরে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলোকে আমরা ডিটারমিনার বলেছিলাম। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর যদি সেটা আইএনজি যুক্ত ভার্ব হয় তাহলে নাউনও হবে আবার জিরান্ডও হবে। যেমন দেখেন আমরা এখানে বাক্য লিখেছি রূপা লাইকস হিজ, এই হিজ মানে একটা সেলের কথা বলা হচ্ছে, এটা একটা কি পজেসিভ, পজেসিভ মানে কি ডিটারমিনার। এই যে সিং একটা ভার্ব, সাথে এটা নাউন বা জিরান্ড হয়ে গেছে। ওকে, এরপর দেখেন ওয়াসিম ওয়াটার্ড, ওয়াসিম পানি দিয়েছিল। দিস, সরি দেখছেন ভুলভাল পড়ে ফেলাইছি আর কি। ওয়াসিম ওয়ান্টেড, ওয়াসিম চেয়েছিল। এই যে দিস হলো একটা ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে ডিটারমিনার। এই যে দেখেন পেইন্টিং আইএনজি যুক্ত ভার্ব, এটা নাউন বা জিরান্ড। একইভাবে দেখেন দ্য বোলিং, যে ক্রিকেট খেলায় যে বল করে, হ্যাঁ, ক্রিকেট খেলায় যে বল করে, দ্য বোলিং ওয়াজ বিউটিফুল, বোলিংটা ছিল খুবই চমৎকার। তাহলে দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, এর পরের ওয়ার্ডটা একটা নাউন বা জিরান্ড। ওকে, পারবেন স্যার, এভাবে পিডিএফ গুলো দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ফরিদ ভাই, ইনশাল্লাহ। এরপরে দেখেন এইটা আপনার একটু আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করা লাগবে। এইটা একটু আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করতে হবে। সেটা কি? সেটা হলো নিচে কিছু ভার্ব দেয়া আছে, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বটা জিরান্ড হয়ে যায়। এখানে যে ভার্বগুলো দেখতেছেন, হ্যাঁ, যেমন এই যে অ্যাডমিট মানে স্বীকার করা, অ্যাডভাইস উপদেশ দেয়া, অ্যান্টিসিপেট ধারণা করা, অ্যাকনলেজ স্বীকার করা, অ্যাপ্রিশিয়েট কাউকে অ্যাপ্রিশিয়েট করা, অ্যাভয়েড, বিয়ার, বিগিন, কমপ্লিট, কনসিডার, ডিফার, ডিলে, ডিনাই, ডিসকাস, ডিটেস্ট, ডিসলাইক, এনজয়, অনেকগুলো ভার্ব আছে। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে আপনি সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করবেন। এইটা মনে রাখার একটা মারাত্মক টেকনিক আছে, আমি কিছুদিন আগে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি, আপনাদের সাথে আবারও বলি। সেটা হলো জেরান্ড মনে রাখার উপায়, সহজ উপায় আর কি। সেটা হলো আপনি মাথায় রাখবেন শুরু করা, মাথায় রাখবেন শেষ করা, মাথায় রাখবেন পছন্দ করা, আরো মাথায় রাখবেন অপছন্দ করা। শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এগুলো বোঝানোর জন্য যে ভার্বগুলো হয়, ঠিক আছে,
কেমনে সম্ভব মনে রাখা? এই যে ফেরদৌস আখি, আপনাকে আমি মনে রাখার টেকনিক শিখাই দিচ্ছি। যেমন শুরু করার ইংরেজি হচ্ছে স্টার্ট, আরেকটা ইংরেজি হচ্ছে বিগিন, আরেকটা ইংরেজি হচ্ছে কমেন্স, আরেকটা ইংরেজি হচ্ছে ওপেন। যেমন আপনি বলতে পারেন আই উইল ওপেন আ শপ, আমি একটা দোকান খুলবো। ওকে, এরপরে আপনি বলতে পারেন ইনঅগুরেট, ইনঅগুরেট মানে উদ্বোধন করা। এরপরে দেখেন আপনি বলতে পারেন ইনিশিয়েট, আরম্ভ করা। এরপরে শেষ করা, আরো অনেক ভার্ব লেখা যাবে, আমি লিখতেছি না। শেষ করা স্টপ, এন্ড, কমপ্লিট, ফিনিশ, ফিনিশ, টার্মিনেট। আরো লেখা যেত, সব লিখলাম না। স্যার ডিটারমিনার সম্পর্কে আপনার 2018 সালের একটা ভিডিও দেখছিলাম। ইমাম হোসেন, জি ভাই ধন্যবাদ ভাই, আজকে দেখেছি স্যার ভিডিওটা। ফরিদ ভাই ধন্যবাদ ভাইজান। পছন্দ করা, এই যে দেখেন লাইক, আবার লাভ মানেও পছন্দ করা। এনজয়, এনজয় মানে সরাসরি পছন্দ করা না, কিন্তু আপনি যে জিনিসটাকে পছন্দ করেন না সেটা কি এনজয় করতে পারবেন? পারবেন না। ওকে, তারপরে অপছন্দ করা, এই যে বলতে পারেন ডিসলাইক, হেট, ডিটেস্ট, আবার মাইন্ড। এখন বলেন তো, আপনি যেটারে অপছন্দ করেন সেটা দেখলেই তো আপনি মাইন্ড করেন, তাই না? এরকম আর কি। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে সেইটার সাথে আইএনজি যোগ হয়, ওই ভার্বটাকে আমরা জিরান্ড বলি। যেমন দেখেন আপনি বলতে পারেন she enjoyed chatting, she enjoyed chatting with you, সে তোমার সাথে চ্যাটিং করাটা এনজয় করেছিল। এই যে এনজয় শব্দটার পরে আইএনজি যুক্ত একটা ভার্ব পেলেন, দিস ইজ নাথিং বাট আ জিরান্ড, এটাই হলো একটা জিরান্ড। ঠিক আছে বাবা, এগুলো আপনারা আমারে কষ্ট করে মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ করলে ভালো, না করলে বিপদে পড়ে যাবেন। আচ্ছা, তো মুখস্থ করার টেকনিক কিন্তু বলে দিছি আমি অলরেডি। যেমন এখানে দেখেন আই অ্যাভয়েড, আমরা তাকেই অ্যাভয়েড করি যাকে আমরা অপছন্দ করি। এরপরের ভার্বটা আইএনজি যোগ হয়েছে, এটা জিরান্ড। ইয়েস্টারডে শি মিসড, মিসড এই যে মিস করা। হ্যাঁ, আবার আমরা এইভাবে বলতে পারি আই মিস ইউ, আমরা তারাই মিস করি যারা আমরা ভালোবাসি, পছন্দ করি। এরপরে ভার্বের লগে আইএনজি যোগ হয়েছে। এই যে ফিনিশ, শেষ করা, আইএনজি যোগ হয়েছে। এনজয়, বেকিং। ওকে, এগুলো আপনি পারবেন ইনশাল্লাহ। এইবার আসেন, এটা তো আমাদের ইতিমধ্যে আগে বলাই হয়ে গেছে যে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এটা আপনি জানেন। তাহলে ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝখানে যদি আইএনজি যুক্ত একটা ওয়ার্ড পান সেটা জেরান। যেমন দ্য ডান্সিং অফ দ্য বেবি মেসপেরাইজড আস, বাচ্চাটার নাচ আমাদেরকে হতবাক করেছিল, বিমোহিত করেছিল। এই যে একটা ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে ডান্সিং পেয়েছেন, এটা জিরান্ট। দ্য টিচিং অফ ইসলাম, ইসলামের শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনি হিন্দু ধর্মের মানুষ হলে হিন্দু ধর্মের শিক্ষা আপনাকে অনুপ্রাণিত করবে, আপনি খ্রিস্ট ধর্মের মানুষ হলে আপনাকে ক্রিশ্চিয়ানিটির শিক্ষা আপনাকে অনুপ্রাণিত করবে। তাহলে এই যে বাবা দেখেন, দা ডিটারমিনার অফ প্রিপোজিশন, সো টিচিং, এটা একটা নাউন বা জিরান্ড। ওকে, নাও লেটস জাম্প টু দ্য নেক্সট পেজ। ওয়াও, এটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো, এটা দেখা যায় কিনা, বোঝা যায় কিনা একটু খেয়াল করেন। দেখেন তো ক্লিয়ার দেখা যায় কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আই হোপ দেখা যাচ্ছে, আমি নিজে চেক করলাম। তাহলে আসেন আমরা এটাকে একটু রেড কালারে নিয়ে নিই। তীর চিহ্নের মাথাটা হয়তো বা দেখা যাচ্ছে না, এই যে মাথা দিয়ে দিলাম। মাথা, হাতা আছে মাথা নাই। হ্যাঁ, ছোটবেলায় আমার আম্মু আমারে বলতো যে তোমার একটা শ্লোক বলি, শ্লোক বোঝেন তো, অনেকে শ্লোক বলে, সেটা হচ্ছে হাতা আছে মাথা নাই, পেট আছে নাড়ি ভুড়ি নাই। কি জিনিস আমি বলতে পারতাম না, তখন আম্মু বলতো জামা কাপড়। এই যে হাতা আছে, জামার কোনো মাথা নাই, পেট আছে ভুড়ি নাই। আচ্ছা, তাহলে এটার হাতা আছিল কিন্তু মাথা আছিল না। তাহলে এবার দেখেন, এইখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমার লাইফের মানে অন্যতম মোস্ট ভিউড ভিডিও ছিল এই রুলেটটা। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি কখনো দেখেন যে একটা আইএনজি যুক্ত ভার্ব আর নাউন এরা সম্মিলিতভাবে একটা ফ্রেজ গঠন করে ফেলছে, খেয়াল করেন, এটা সেন্টেন্স না কিন্তু, আইএনজি যুক্ত ভার্ব এবং নাউন যদি সম্মিলিতভাবে একটা ফ্রেজ তৈরি করে ফেলে, সেক্ষেত্রে আগে মানে নাউনের আগের আইএনজি যুক্ত ভার্বটা এটা জেরান্ড হতে পারে, আবার নাউনের আগের আইএনজি যুক্ত ভার্বটা এইটা পার্টিসিপলও হতে পারে।
এখন আপনি বলতে পারেন দাদা আমি এটা বুঝবো কেমনে? এটা বোঝা মারাত্মক সহজ। আপনি যদি দেখেন যে ওই আইএনজি যুক্ত নাউনটা স্থির নাকি অস্থির, যদি স্থির হয় তাহলে জিরান্ড হবে, আর যদি অস্থির হয় মানে লড়াচড়া করে তাহলে আপনি এটাকে পার্টিসিপল বলবেন। তাহলে সহজে আমরা মাথায় রাখবো, স্থির থাকলে জিরান্ড হয়, অস্থির থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আসেন আমরা দুটো উদাহরণ দেখি। যেমন ধরে নেন আমি বললাম, আমি খুব পছন্দের উদাহরণ এগুলো, আমি সবসময় বলি, সুইমিং পুল। এই পুল মানে পুকুর বা চৌবাচ্চা, সুইমিং পুল এটা কিন্তু কোনো সেন্টেন্স না, জাস্ট সুইমিং পুল। দেখেন এটা একটা ফ্রেজ। এখন আপনি বলতে পারেন যে ভাই সুইমিং পুলের যে পুলটা এটা কি স্থির থাকে নাকি অস্থির? পুল এক জায়গায় থাকে, পুলের পানি অস্থির হইতে পারে, পুল তো স্থির। তাহলে দেখেন যেহেতু এইটা স্থির তাহলে আপনি বলবেন এটা একটা জিরান্ড। অন্যদিকে আমি যদি আরেকটা উদাহরণ দেই, আমি যদি বলি যে আমি একটা সাঁতাররত মেয়েকে দেখলাম, সুইমিং লেডি, তাহলে বলেন তো যেই মেয়েটা সাঁতার কাটতেছে, যেই মেয়েটা সাঁতাররত, তিনি কি স্থির নাকি অস্থির? আবার এখানে অস্থির বলতে বললেন না যে ভাই সাঁতার কাটছে যে মহিলাটা সেটা একটা অস্থির মহিলা। এই অস্থির কিন্তু আমি তার দেখতে চমৎকার লাগতেছে এটা বুঝাই নাই, আমি এখানে বোঝাচ্ছি তিনি কি লড়াচড়া করতেছে নাকি স্টপ হয়ে রয়েছে। স্টপ হয়ে রইলে কি সাঁতার কাটা যায়? তার মানে দেখেন পুকুরটা কিন্তু স্থির ছিল, বাট কোনো মহিলা যদি স্থিরই থাকে সে সাঁতার কাটতে পারবে না। এইখানেই মহিলা হইলো অস্থির, তাহলে অস্থির হলে এটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ হয়। ওকে, এতটুকুর মধ্যে আশা করি কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। আশা করি বুঝা ফেলাইছেন। এইটাকে আরেকটা ওয়েতে বোঝার টেকনিক আছে, সেটা আপনাদেরকে আমি বলে দেই। হ্যাঁ, এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি আগে লিখবেন নাউনটা, পরে লিখবেন আইএনজি যুক্ত ভার্বটা। এরপরে আপনি একবার ইজ লিখে দেখবেন, একবার ফর লিখে দেখবেন। যদি ইজ লিখে দেখেন যে অর্থ প্রকাশিত হচ্ছে তাহলে আপনি বুঝবেন এইটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ফর লিখে অর্থ প্রকাশিত হয় তাহলে হবে এটা জিরান্ড। যেমন এখানে আছে সুইমিং পুল, আপনি যদি এইভাবে লেখেন যে পুল ইজ সুইমিং, এটা কি জীবনেও সম্ভব? পুল ইজ সুইমিং, পুল কি সাঁতার কাটে? কাটে না। বরং আপনি বলবেন পুল ফর সুইমিং, যেই পুলটা সুইমিং এর জন্য তাকেই বলা হয় সুইমিং পুল। তাহলে যে ফর আছে তাই এটা জিরান্ড অথবা নাউন। কিন্তু আমি যদি এইভাবে বলতাম লেডি ফর সুইমিং, ভাই সুইমিং এর জন্য কি কখনো মহিলা লাগে? সুইমিং এর জন্য পানি লাগে, সুইমিং পুল লাগে, পুকুর লাগে। আপনি কখনোই বলতে পারবেন না যে লেডি ফর সুইমিং, বরং লেডি ইজ সুইমিং। তাহলে ইজ দিয়ে রিপ্লেস হলে সেটাকে আমরা বলে ফেলবো পার্টিসিপল। এতটুকু আমি ধরে নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা বুঝা ফেলাইছেন। এই জায়গাতে আশা করি তেমন আর কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। কেমন? আচ্ছা, এইবার আমাদেরকে এক ভাই বলতেছিলেন যে রোলিং স্টোন। দেখেন এটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হয়েছে। আমি বলি আপনাকে, যদি বলি রোলিং স্টোন, রোল মানে গড়িয়ে গড়িয়ে চলা, আর রোলিং স্টোন মানে হলো একটা গড়ন্ত মানে গড়িয়ে চলতেছে, অথবা একটা চলন্ত পাথর। এইটা একবারে নর্মাল মোডেই আপনি বুঝে ফেলাইতেছেন। আপনি বলেন তো এটা স্থির নাকি অস্থির? তা আপনি তো বুঝতেই পারতেছেন এটা অস্থির। অস্থির মানে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ। এখন সমস্যাটা আপনাদের যেই জায়গায় সেইটা আমি বলি। দেখেন যদি প্রশ্ন থাকে আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এইখানে আপনাকে যদি বলে রোলিংটা কোন পার্টস অফ, মানে কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বললে অ্যাডজেক্টিভ বলবেন, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। কিন্তু আপনাকে যদি চারটা অপশন দেয়, যদি বলে জিরান্ড, এরপরে যদি বলে নাউন, এরপরে যদি বলে পার্টিসিপল, এরপরে আপনাকে যদি বলে অ্যাডজেক্টিভ। এখন আমাদের সমস্যাটা হচ্ছে এইটা নিয়ে, তাই তো? আসেন এই সমস্যার আজীবনের সমাধান দিয়ে দেই। আপনি মাথায় রাখবেন যে সব পার্টিসিপলই সাধারণত
অ্যাডজেক্টিভ। কিছু পার্টিসিপল আছে খুব রেয়ার কেস, সর্বোচ্চ 1% ক্ষেত্রে, হ্যাঁ সব পার্টিসিপলই সাধারণত অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভই পার্টিসিপল নয়। তাইলে এবার একটু আসেন তো, আমি যদি বলতাম আ লার্জ স্টোন, খেয়াল করেন আমি যদি বলতাম আ লার্জ স্টোন, আপনি কি তখন বলতেন যে ভাই লার্জ হলো একটা অ্যাডজেক্টিভ? খেয়াল করেন কিন্তু লার্জ হলো একটা অ্যাডজেক্টিভ, আপনি কি লার্জকে কোনোভাবে পার্টিসিপল বলতে পারবেন? পারবেন না, কারণ আমি তো আগেই বলেছি সব অ্যাডজেক্টিভ পার্টিসিপল নয়। কিন্তু এইটা যেহেতু একটা পার্টিসিপল, সেহেতু এইটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভ হবেই। কিন্তু অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল হবে এর কোনো গ্যারান্টি নাই, তার মানে এটা জাস্ট অ্যাডজেক্টিভ, এটা কোনোভাবে পার্টিসিপল না। তাই আপনারা যেটা মাথায় রাখবেন, আপনি যদি এর পার্টিসিপল বলে দেন তখন আপনি কি বলবেন? সব পার্টিসিপলই অ্যাডজেক্টিভ। ওকে, দেখেন সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আমি পার্টিসিপল বলছি মানে অ্যাডজেক্টিভ বলছি, কিন্তু আমি অ্যাডজেক্টিভ যদি বলি পার্টিসিপল হবে এর কোনো গ্যারান্টি নাই। আপনাকে এই প্রশ্নে যদি পার্টস অফ স্পিচ জানতে চায় তাহলে আপনি বলবেন যে ভাইয়া এইটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট ইজ রোলিং বা রোলিং এখানে কি, তাহলে আপনি বলবেন পার্টিসিপল। পার্টিসিপল বলা মানে অ্যাডজেক্টিভ বলা, অ্যাডজেক্টিভ বলা মানে পার্টিসিপল বলা, এর কোনো এরকম কোনো যৌক্তিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। যেমন আমি আপনাকে দেখালাম এটা অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল হবেই না। ওকে, অথচ দেখেন এইটা নিয়ে আমি নাম বলবো না, একজন লেখক মানে মারাত্মক কাদা ছড়াছড়ি করছে, একজন না অনেকেই করছে এটা আর কি, একদম সহজ ব্যাখ্যা ভাই, ঝামেলা শেষ। এতটুকুর মধ্যে আই হোপ আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। সেম ঘটনা ঘটবে যদি একটা জিরান্ড থাকে, আপনার যদি জিরান্ডও লেখা থাকে নাউনও লেখা থাকে, আপনি মাথায় রাখবেন সব জিরান্ডই নাউন, সব নাউন কি জিরান্ড? যেমন আমার নাম মীর জালাল সুমন, আপনি জালাল বলেন আর সুমন বলেন, এটা কি জিরান্ড? জাস্ট নাউন। ওকে, এই তো মাশাআল্লাহ, এটা নিয়ে আমি আর কথা বলছি না, চলে আসি তাহলে আমাদের জিরান্ড নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা সবই শেষ। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপলে যাব। তা প্রেজেন্ট পার্টিসিপলটা কি বাবা? আমরা বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল হলো আইএনজি যুক্ত একটা ভার্ব, যেটা কোনো একটা সেন্টেন্সে হয় অ্যাডজেক্টিভ হবে নয়তো অ্যাডভার্ব হবে, হয় অ্যাডজেক্টিভ হবে নয়তো অ্যাডভার্ব হবে। তাহলে আসেন আমরা একটু দেখে নেই, তো একটু খেয়াল করেন তো বাবা, আমরা একটু আগে এই নিয়মটা বলে ফেলেছি কিনা যে লিঙ্কিং ভার্বের পর, মনে আছে? যদি এরকম থাকে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট, আমরা কিন্তু বলে ফেলছি এইটা হয় জিরান্ড হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা বলেছিলাম কি প্রশ্নের উত্তরে জিরান্ড আর কেমন প্রশ্নের উত্তরে পার্টিসিপল। কোথায় বলেছি আমরা? এই যে দেখেন একটু আগে আমরা কোথায় যেন বললাম, এই যে এই জায়গাটাতে বলেছি আমরা। সো এটা আমাদের ইতোমধ্যে হয়ে গেছে কিন্তু বাবা, হ্যাঁ, যেমন মাই হবি ইজ সুইমিং, মাই হবি ইজ ইন্টারেস্টিং, এটা অলরেডি ডান। তাহলে আসেন 2 নাম্বার, এইটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত মূল ভার্বটি সব সময় প্রেজেন্ট পার্টিসিপল হবে। আইএনজি যুক্ত মূল ভার্ব যদি সেটা কন্টিনিউয়াস টেন্সে যত আইএনজি যুক্ত মূল ভার্ব আছে সেটা কি হবে? ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, তো দেখেন আপনি যদি বলেন হি ইজ সুইমিং নাও, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ আইএনজি যুক্ত মূল ভার্ব হইতে হবে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব আর এটা যেহেতু আইএনজি যুক্ত মূল ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন ইট হ্যাজ বিন রেইনিং, এই যে অক্সিলারি ভার্বের পরে আইএনজি যুক্ত মূল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল। শি ইজ টিচিং, এই যে দেখেন আইএনজি যুক্ত মূল ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল। যত আইএনজি যুক্ত মূল ভার্ব আছে সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই আপনারা হুট করে কমেন্ট করা বন্ধ করে দিলেন কেন? একটু কমেন্ট করেন তো বাবা, কমেন্ট করেন। আর আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি থাকে যারা এই যে আমাদের এই বেসিক টু অ্যাডভান্স A to Z গ্রামার, এখানে অ্যাডমিশন থেকে শুরু করে BCS ইভেন টিচারদের জন্য কভার হয়ে যাবে, আপনাদের কোনো বন্ধু বান্ধব থাকলে একটু কাইন্ডলি মেনশন দিবেন প্লিজ। ওকে, এই তো নাহিম ভাই বলছেন আসি, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ, অনেকে কমেন্ট করে ফেলতেছেন, থ্যাংক ইউ। এবার আসেন 3 নাম্বার, যেটা
দেখেন এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব যখন শিখিয়েছিলাম, আমি বলেছিলাম যে সাধারণত, সব সময় না কিন্তু সাধারণত এটা প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে বেশি হয় আর কি। প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে সাধারণত যেই ভার্বটার সাথে আইএনজি যোগ হয় বাংলায় তার শেষে একটা ইয়া, এ অথবা একার যুক্ত হয়। যেমন আমরা যদি বলি সিইং, বাংলা হবে দেখ যোগ ইয়া, কি হয় দেখিয়া, অথবা দেখ যোগ এ, কি হবে দেখে। আবার আমরা যদি বলি লার্নিং, শিখিয়া, শিখ যোগ ইয়া, আপনি বলতে পারেন শিখিয়া অথবা শিখে। হ্যাঁ, আমরা এটা কিন্তু বলে ফেলেছি। তাহলে দেখেন তো বাবা, এখানে কি বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে দেখেন যে সাধারণত একই সাবজেক্ট, খেয়াল করেন একটা সাবজেক্ট হতে হবে, একই সাবজেক্ট পর পর দুইটা কাজ সম্পন্ন করে থাকলে যেই কাজটা বা যেই ভার্বটা আগে হবে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে আমি আবারও বলি, এখানে সাবজেক্ট হতে হবে একটা। হ্যাঁ, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা সাবজেক্ট যদি পর পর দুইটা কাজ করে, এক্ষেত্রে যে কাজটা আগে হবে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরবো। হাসান ভাই বললেন যে আইএনজি যুক্ত মূল ভার্বটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি যে ওয়ার্ড দিয়ে কোনো নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন কন্টিনিউয়াস টেন্স কিন্তু সবসময় একটা চলমান অবস্থা বোঝায়, সো এটা কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন আমরা যখন বললাম সেলিং আইসক্রিম, তখন বাংলা কি হবে? সেলিং মানে বিক্রি করিয়া, ওই যে ইয়া যোগ হচ্ছে, অথবা বিক্রি করে। আইসক্রিম বিক্রি করে রানা বিকেম সলভেন্ট। সলভেন্ট মানে হলো সচ্ছল, মানে ধনী না, সচ্ছল। তাহলে একটু খেয়াল করেন, সেলিং আইসক্রিম, আইসক্রিম বিক্রি করে রানা সচ্ছল হয়ে গেল। তাহলে দেখেন এখানে দুটো কাজ করছে রানা। এক, সে আইসক্রিম বিক্রি করছে। দুই, সে সচ্ছল হয়ে গেছে। তাহলে বিকেম একটা ভার্ব, সেলিং একটা ভার্ব। বলেন তো কোন কাজটা আগে করছে? সচ্ছল হওয়ার কাজ আগে হয়েছে নাকি সচ্ছল হওয়ার কাজটা আগে হয়েছে, নাকি আপনি বলবেন সে সলভেন্ট হয়ে গেছে এটা আগে হয়েছে, নাকি বিক্রি করছে এটা আগে হয়েছে? ডেফিনেটলি বিক্রি করার কাজটা আগে হয়েছে। একটা সাবজেক্ট এবং এই দুটো কাজে রানাই করছে। তাহলে যদি এরকম হতো যে রানার বউ আইসক্রিম বিক্রি করছে আর রানা সচ্ছল হয়ে গেছে, তাহলে কিন্তু এটা হতো না। একই সাবজেক্টকে দুটো কাজ করতে হবে। তাহলে সেলিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে দেখেন আমরা যদি বলি হিয়ারিং দ্য নিউজ, সংবাদটা শুনে, শি ফেইন্টেড, সে জ্ঞান হারালো। ফেইন্ট মানে জ্ঞান হারানো। এখন সংবাদ শুনছে কে? সে। জ্ঞান হারাইছে কে? সে। কোন কাজটা আগে হয়েছে? সংবাদ শোনা নাকি জ্ঞান হারানো? সংবাদ শোনা। তাহলে যে কাজটা আগে হয়, একই সাবজেক্ট পরপর দুটো কাজ করলে যে কাজটা আগে হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। সো এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। যদি আমি এদের সামনে এইভাবে লিখতাম যে বাই সেলিং আইসক্রিম, আইসক্রিম বিক্রির মাধ্যমে, তখন বাই আবার প্রিপোজিশন, তখন এটা আবার জিরান্ড হয়ে যেত। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে জিরান্ড বা নাউন হয়। আবার আমি যদি এরকম করে বলতাম আফটার হিয়ারিং দ্য নিউজ, সংবাদ শোনার পর সে জ্ঞান হারালো, তখন আফটার আবার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের ভার্বটা, আইএনজি যুক্ত ভার্বটা নাউন বা জিরান্ডের কাজ করে। তাহলে মাথায় রাখেন, আমি যদি আফটার এবং বাই যুক্ত করি, এক্ষেত্রেও কিন্তু পরপর দুটো কাজ হয়েছে, আগের কাজটা আর পার্টিসিপল হলো না। কেন হলো না? কারণ প্রিপোজিশনের পরে থাকলে জিরান্ড হয়। ওকে হাসান ভাই, থ্যাঙ্কস। লিসিল তালুকদার, বুঝলাম স্যার। ওকে ভাই, জাজাকাল্লাহ। নাইম বলতেছেন আই লাইক সুইমিং, আমি সুইমিং পছন্দ করি। আচ্ছা, এটা জিরান্ড নাকি পার্টিসিপল? এটা আমরা একটু আগে বলছি। আপনি লাইককে প্রশ্ন করেন কি দিয়ে? আই লাইক সুইমিং। আহারে, এটা কেন বুঝলেন না? আই লাইক সুইমিং। এখন আমরা কিন্তু জানি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তা আমি কি পছন্দ করি? সুইমিং। তাহলে এটা অবজেক্ট। অবজেক্ট মানে কি? নাউন। আর নাউন মানে জিরান্ড। আমি আর সুইমিং তো এক না। ওকে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড বসে কিনা? অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড আসে না। হ্যাঁ, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড আসে না। আচ্ছা,
তাহলে চলে আসি আমরা পরের পেজে। এইবার দেখেন আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এটা এমন হলো কেন, এটা ওই যে ফন্ট চেঞ্জটা হয় নাই, এটা হবে এর। তাহলে খেয়াল করেন, সেটা হলো সাধারণত বাংলা বাক্যে একটা ক্রিয়ার শেষে, মানে একটাই ক্রিয়া, তার শেষে যদি দুইবার ইতে ইতে থাকে, যেমন খাইতে খাইতে, ক্রিয়াটা হচ্ছে খাওয়া, খাইতে খাইতে, গাইতে গাইতে, হাসতে হাসতে বা হাসিতে হাসিতে, নাচিতে নাচিতে বা নাচতে নাচতে, অর্থাৎ ইতে ইতে যদি থাকে, হ্যাঁ, যদি ইতে ইতে যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে মাথায় রাখেন, যেমন আপনি যদি বলেন সে হাসতে হাসতে আমাকে ফোন করলো, সে কাঁদতে কাঁদতে আমার পাশ থেকে চলে গেল। আবার আপনি ধরে নেন বললেন যে রানা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে, এরকম আর কি, সে নাচতে নাচতে চলে গেল, সে খেলতে খেলতে ঘুমিয়ে গেল। এই যে ইতে ইতে থাকলে যে আইনজি যুক্ত ভার্বটা, মানে সেক্ষেত্রে আপনাকে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। আর আমরা কিন্তু জানি ভার্বকে যখন কিভাবে দিয়ে প্রশ্ন করা যায় বা প্রশ্ন করা হয়, তখন উত্তরে আমরা যেটা পাই সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আপনাদের মনে আছে যে ভার্বকে, আপনাদের মনে আছে কিনা বাবা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কখন, তাহলে উত্তরে পাবেন অ্যাডভার্ব অফ টাইম। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কোথায় দিয়ে, কোথায়, তাহলে উত্তরে পাবো অ্যাডভার্ব অফ প্লেস। আর আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে দিয়ে, তাহলে আমরা উত্তরে পাই অ্যাডভার্ব অফ ম্যানার। আমি অ্যাডভার্বের ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা করেছি। এখন দেখেন, আমি যদি জাস্ট এভাবে একটা বাক্য লিখি, she came, বাংলা দেখেন, সে এসেছিল, সে আসলো, ওকে, সে আসলো। এখন আপনি যদি প্রশ্ন করেন সে আসলো, তা ভাই কিভাবে আসলো, উত্তর আমি বললাম ডান্সিং, নাচতে নাচতে। সে নাচতে নাচতে আসলো বা সে নাচতে নাচতে এসেছিল। তাহলে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। এই যে দেখেন আইএনজি যুক্ত ভার্ব অ্যাডভার্বের কাজ করছে, বইগুলোতে এই কথাটা বলে না। হ্যাঁ, তাহলে দেখেন সে আসলো বা এসেছিল, কিভাবে এসেছিল, নাচতে নাচতে, এটা একটা অ্যাডভার্ব। আইএনজি যুক্ত অ্যাডভার্ব বা আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডভার্বের কাজ করে তখন তাকেও প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা বলেন, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলে ফেলেন। তাহলে আল্লাহর রহমতে আমাদের জিরান্ড এবং পার্টিসিপলের A to Z শেষ। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে প্রশ্ন সমাধান করা। যদি প্রশ্নের সমাধান না করেন জীবনেও পারবেন না। যেমন এখানে একটা বাক্য থাকলো, বাক্য দেয়া আছে, সেটা হলো she came to me, সে আমার কাছে কাঁদতে 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 এসেছিল। এই যে দেখেন she came, সে এসেছিল, প্রশ্ন করেন কিভাবে এসেছিল, উত্তর আসতেছে কাঁদতে কাঁদতে। তাহলে ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অ্যাডভার্ব। এই যে আইএনজি যুক্ত ভার্ব অ্যাডভার্বের কাজ করলেও তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। কেমন? ওকে, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, পারবেন ইনশাআল্লাহ। লিসিল তালুকদার একটা প্রশ্ন করছেন, মানে প্রশ্নটা একদম মানে চরম বোকার মতো প্রশ্ন হয়ে গেছে, যাক তারপরে প্রশ্ন করছেন, এটা স্বাভাবিক। বোকার মতো প্রশ্ন বলাটা অবশ্য একটা বোকামি। হ্যাঁ, আমি 2-4টা প্রশ্ন দেখাই দিই, এরপরে আপনি আমাকে প্রশ্নটা ভুলে যান না, প্রশ্নটা করবেন। তাহলে আসেন আমরা এইবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, দেখে আমরা এগুলোর সমাধান করব। তাহলে এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, টিচিং ইজ মাই প্রফেশন, পড়ানো আমার পেশা। তাহলে আমরা যেটা জানলাম বা আমরা যেটা জানি সেটা হলো ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, সাবজেক্ট হওয়া নাউনের কাজ, আইএনজি যুক্ত ভার্ব, নাউন মানে জিরান্ড। ওকে, অপশনে যদি থাকতো কোন পার্টস অফ স্পিচ, প্রশ্নে যদি বলতো কোন পার্টস অফ স্পিচ বললে, হ্যাঁ এই যে আমি লিখে দিচ্ছি, কোন পার্টস অফ স্পিচ যদি বলতো সেক্ষেত্রে আপনি নাউন বলতেন। ওকে, ডান। এইবার আসেন
আমরা আরেকটা প্রশ্ন দেখি। এবার বলা হচ্ছে টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন। আমি একদম শুরুর দিকে এটা আলোচনা করেছি আপনাদের সাথে। সেটা কি, যে এখানে আপনি কিন্তু বলবেন না যে ইংলিশ ইজ মাই প্রফেশন, সো ইংলিশ শব্দটা বাদ দিয়ে দেন, টিচিং ইজ মাই প্রফেশন। ওই যে রুট ওয়ার্ড এবং সাপোর্টিং ওয়ার্ডের যে বিষয়টা, তার মানে এখানেও এটা জিরান্ড। পার্টস অফ স্পিচ জানতে চাইলে আমরা এখানে নাউন বলতাম। মনে আছে না বাবা? ব্যাখ্যা করেছি, আমি অনেক লম্বা ব্যাখ্যা করেছি। এইবার দেখেন এই বাক্যটা বলেছিলাম, টিচিং ইংলিশ টু দ্য চিলড্রেন অফ দ্য স্লামস অফ ঢাকা। এইখানে দেখেন ইংলিশ টু দ্য চিলড্রেন অফ দ্য স্লামস অফ ঢাকা, এতটুকু পুরোটাকে বাদ দিয়ে দেন। এইখানে মূলত টিচিং অনুযায়ী ইজ আসছে, সো এটা আমাদের রুট ওয়ার্ড। আর রুট ওয়ার্ড মানে এটা সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, আর নাউন মানেই জিরান্ড। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ। এইবার দেখেন আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এইখানে রোলিং কি আমাদের কাছে পার্টস অফ স্পিচ জানতে চাই না, 11তম বিসিএস এর প্রশ্ন। সো আমরা পার্টিসিপল বলবো, কারণ পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ মানেই পার্টিসিপল নয়। এরপরে আসেন এডুকেশন ইজ এনলাইটেনিং। আমরা বলেছিলাম, যদি দেখেন এখানে শিক্ষা আলোকময়, শিক্ষা আলোকময়, শিক্ষা উজ্জ্বল, শিক্ষা আলোকময়, শিক্ষা দ্যুতিময়, শিক্ষা ভাস্বর। এই যে দেখেন তো, মনে আছে তো? আপনি এটাকে একবার কি দিয়ে প্রশ্ন করবেন, একবার কেমন দিয়ে প্রশ্ন করবেন। কি প্রশ্নের উত্তরে জেরান্ড, কেমন প্রশ্নের উত্তরে প্রেজেন্ট পার্টিসিপল। শিক্ষা কি সেটা আমরা পাচ্ছি না। শিক্ষা কেমন? দ্যুতিময়, জ্যোতির্ময়, আলোকময়, উজ্জ্বল, ভাস্বর, যেটাই বলেন পার্টিসিপল। 11তম বিসিএস এ আসছে। এখন বিপদটা হচ্ছে, যেই ভাই কি আর কেমনের পার্থক্য জানেন না, তিনি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন। আমার আর এই বয়সে কি কেমনের পার্থক্য বোঝানো সম্ভব না। এরপরও বলে দেই, কি দিয়ে পরিচয় পাওয়া যায়, কেমন দিয়ে দোষগুণ অবস্থা জানা যায়। এবার আসেন, আমরা যদি বলি রূপা ইজ সুইমিং ইন আ সুইমিং পুল। রূপা একটা সুইমিং পুলে সাঁতার কাটতেছে। তো আমরা বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হয়। কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিন্তু পরের প্রশ্নে বলা হচ্ছে রূপা ইজ সুইমিং ইন আ সুইমিং পুল। এই জায়গাটাতে খেয়াল করেন, সুইমিং পুল এটা কিন্তু একটা ফ্রেজ। নাউনের সামনে থাকলে আমরা দেখব স্থির নাকি অস্থির। সুইমিং পুল স্থির, স্থির মানে জিরান্ড। আর এখানে কিন্তু যদি আমরা এই সুইমিং কে নিতাম, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হইতো। কেমন বাবা? আই হোপ ডান আপনাদের। এইবার আসেন, দেখেন এইটা 43তম বিসিএস আসছে। হি কন্টেম্পলেটেড, কন্টেম্পলেট মানে চিন্তা ভাবনা করা। সে চিন্তা ভাবনা করলো। দেখেন যদি কখনো এই যে চিন্তা ভাবনা করা, আমরা বলেছিলাম শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা। এখন আমরা কোনো কিছুকে পছন্দ করলেই সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা কোনো কিছুকে অপছন্দ করলেই সেটা নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে। তাহলে দেখেন তো, এরপরে একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে এটা কি? সে তার কাজিনকে, একটা ছেলের কথা বলা হচ্ছে, এই ছেলেটা তার কাজিনকে বিয়ে করার কথা চিন্তা করতেছিল। তাহলে বুঝতেই পারতেছেন এটা একটা জেরান্ড। ওকে, এইবার চলে আসি আমরা আমাদের লাস্ট, আচ্ছা এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। তবে আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, প্রশ্নের উত্তর দিয়ে আমি ক্লাস আজকে এখানে শেষ করে দেব। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাই, হি গোজ কলেজ, এটা উচ্চারণ হচ্ছে কলেজ, হ্যাঁ। আরেকটা হচ্ছে হি গোজ টু কলেজ। আচ্ছা, মাথায় রাখবেন, যাওয়া বোঝালে গোর পরে, হ্যাঁ। এটা হচ্ছে কোন স্থানে, যাওয়া বোঝালে গোর পরে টু বসে। আবার কোথাও বা কোন স্থানে আসা বোঝালে কামের পরে টু বসে। আপনি যদি বলেন আমার কাছে আসো, কি বলতেছেন? কাম টু মি। কাছে বা দিকে বোঝাতে গেলে টু বসে, হ্যাঁ। টু দিয়ে অনেকগুলো মিনিং হয়, যেমন আপনাদেরকে দেখালাম টু গো যেতে, টু ইট খেতে। আবার টু মানে হলো কাছে, টু মানে হলো নিকটে, টু মানে হলো দিকে, আবার টু মানে হলো প্রতি। ওকে, এখন দেখেন, আপনি যদি বলেন হি গোজ, সে যায়। আর যদি শুধু কলেজ বলেন, হ্যাঁ, আপনাদেরকে একটা বিষয় বলি,
কোনো শব্দের শেষে বিভক্তি থাকলে সাধারণত ওই শব্দের পূর্বে, শব্দটা ইংরেজিতে ওয়ার্ড হয়ে যাবে, ওই শব্দের পূর্বে প্রেপোজিশন বসে। মারাত্মক একটা প্রশ্ন করছেন, যদিও আমি বলছিলাম বোকার মতো প্রশ্ন। দেখেন, রফিউল লিসিল তালুকদার, খেয়াল করেন, যদি আপনি কোনো একটা শব্দের শেষে বিভক্তি পান তাহলে তার পূর্বে আপনাকে অবশ্যই একটা প্রেপোজিশন লিখতে হবে। যেমন দেখেন, আমি যদি বলি আমি ঢাকা থাকি, খেয়াল করেন, আমি ঢাকা থাকি। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আমি ঢাকা থাকি, তার মানে কি বোঝায় জানেন? আমি আগে জামা কাপড় পরতাম না, খুলে থাকতাম। আমি খোলা থাকি, এর বিপরীত হলো আমি ঢাকা থাকি। আসলে আমি কি ঢাকা থাকি? নো, আমি ঢাকা থাকি না, বরং আমি ঢাকায় থাকি। এই যে দেখেন, ঢাকা শব্দের সাথে বিভক্তি আসছে না? তাহলে আপনারা লিখতে হবে আই লিভ ইন ঢাকা। আর আমি আপনাদেরকে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, ইন মানে হলো এ, অ, তয়কারেতে, মধ্যে, ভিতরে অথবা ভিতরের। এইবার আসেন, আপনি কি বলবেন যে সে, আপনি কি বলবেন সে কলেজ যায়? এই খেয়াল করেন, লিসিল তালুকদার, আপনি কি কখনো বলবেন সে কলেজ যায়? সে কলেজ যায় না, এটার সাথে একটা বিভক্তি আছে, সে কলেজে যায়। এই একার মানে এ বিভক্তি, এই জন্য আপনার সামনে একটা প্রেপোজিশন লিখতে হবে। ওকে, এই হলো গিয়ে ঘটনা। তাহলে আপনি কোনো জায়গায় যাওয়া উদ্দেশ্যও বলতে পারেন, টু বসছে, অথবা এই যে কলেজে, এই যে একার আসছে, এই জন্য একটা বিভক্তি বসছে। ওকে, তাহলে বাবা আজকে আর বাড়াচ্ছি না। অবজেক্ট কি প্রশ্নের দ্বারা, অবজেক্ট কি কি প্রশ্নের দ্বারা পাওয়া যায়? জুয়েল ভাই, এইটা একটা মানে ভয়ঙ্কর প্রশ্ন আর কি। দেখেন, আমরা বাঙালিরা জেনে আসছি ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আপনাদেরকে আমি গত ক্লাসেই দেখাইছিলাম, এটা আপনি আবার ভুলে গেছেন। হ্যাঁ, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা ছাড়াও কিন্তু অবজেক্ট পাওয়া যেতে পারে। যেমন আপনি যদি বলেন আই হেট বার্গার্স, আমি বার্গার অপছন্দ করি। আপনি ভার্বকে প্রশ্ন করেন কি অপছন্দ করো, উত্তর আসতেছে বার্গার, তাহলে এটা অবজেক্ট। 2, এবার দেখেন আই হেট, একটা নাম লিখলাম, কথার কথা মিম, এই যে ভার্বের পরে অবজেক্ট আসছে। আমি ঘৃণা করি, আপনি প্রশ্ন করলেন কাকে ঘৃণা করো, উত্তরে বললাম মিমকে। এইবার আমি যদি বলি আই মেট রানা, এখন আপনি যদি প্রশ্ন করেন এই সেন্টেন্সটার বাংলা কি, আমি রানার সাথে দেখা করলাম। এখন আপনাকে প্রশ্ন করতে হবে এখানে কার সাথে, এই যে খেয়াল করছেন এইখানে কিন্তু আপনি যদি প্রশ্ন করতেন আপনি কি দেখা করলেন, আপনি কাকে দেখা করলেন, আপনি জীবনেও উত্তর পাইতেন না। কার সাথে দেখা করলেন বলেন, এই যে উত্তর চলে আসছে রানার সাথে, তাহলে এইটাই হলো অবজেক্ট। তার মানে সবসময় কি বা কাকে দ্বারা অবজেক্ট পাওয়া যায় না। ঠিক আছে জুয়েল ভাই, মারাত্মক একটা প্রশ্ন করছেন, কি কি প্রশ্নের দ্বারা। এখন প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আমরা যে পড়ছি, ভাই বাংলা দিয়ে ইংরেজিকে শতভাগ ব্যাখ্যা করতে পারবেন না, ইংরেজি দিয়ে বাংলাকে শতভাগ ব্যাখ্যা করতে পারবেন না। যদি ব্যাখ্যা করতে যান তাহলে আপনি বিপদে পড়বেন, আপনি চরম ঝামেলায় পড়বেন। এই কথাটা আমি বারবার বলেছি, একটা ভাষা দিয়ে আরেকটা ভাষা কখনোই ব্যাখ্যা করা যায় না। যেমন আমি আপনাদেরকে বলেছি যে বাংলায় আপনি যদি বলেন সকল শিক্ষকগণ, তাহলে এই বাক্যটা বাংলায় ভুল। বাংলায় কেন ভুল? বাংলায় সকল বললে শিক্ষকগণ বলা যাবে না, আর শিক্ষকগণ বললে সকল বলা যাবে না। এখন আপনি এই থিওরি যদি ইংরেজির ক্ষেত্রে খাটায় বলেন অল মানে সকল, তাহলে যেহেতু বাংলায় সকল শিক্ষক গণ রে প্লুরাল বানানো যায় না, আপনি যদি এখন এখানে এস না দেন তাহলে ইংরেজি কি রাইট হবে জুয়েল ভাই? হবে না। তার মানে এইখানে আপনাকে একটা এস দিতে হবে। ওকে, এইখানে আপনাকে একটা এস দিতে হবে। যদি এস না দেন
তাহলে ভুল হবে। তার মানে যেটা বাংলায় ভুল সেটা ইংরেজিতে রুল। এই জন্যই বললাম একটা ভাষা থেকে আরেকটা ভাষায় শতভাগ কখনোই কনভার্ট করে দিতে পারবেন না, আপনি প্রয়োগ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে বাংলা ভাষায় আমরা বচন পড়েছি দুই রকমের, এক বচন বহু বচন। ইংরেজিতে দুই রকমের, সিঙ্গুলার প্লুরাল। আরবিতে তিন রকম, এক বচন, দ্বিবচন, বহু বচন। এখন আপনি যদি বলেন যে ভাই আরবিতে কি জন্য দ্বিবচন হলো, এটা ভাষার একটা বৈচিত্র্য, এটাই ভাষার একটা বিউটি। একটা ভাষা দিয়ে আরেকটা ভাষাকে জীবনেও শতভাগ আপনি কাভার করতে পারবেন না। এই যে কি বা কাকে দিয়ে শতভাগ কাভার করা যায় না, বাট আমাদের কিছু তো শিখাতে হয়। সিংহভাগ যেটা দিয়ে কাভার করে সেটাকে আমরা মোটামুটি ভাবে রুল ধরে নেই। এই ছিল ঘটনা। তো আজকে আমি আর লম্বা করছি না ক্লাসটা, আপনাদেরকে আরেকবার বলি আর কি, আমাদের এই ব্যাচে যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদার ভর্তি হতে চায় তাহলে একটু কাইন্ডলি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন 01917211236, অথবা ওই যে আরেকটা বললাম আর কি, একটু রেফার করবেন আপনাদের ভাই বোনদেরকে। ক্লাস কোয়ালিটি তো আপনারা দেখছেন আমাদের কেমন হয়। এইচএসসি যারা 2025 সালে এক্সাম দিবে, অথবা যারা এইচএসসি 2026 সালে এক্সাম দিবে, অর্থাৎ এবার ফার্স্ট ইয়ার, তাদের জন্য আমরা খুব শীঘ্রই ব্যাচ শুরু করতেছি কয়েকদিনের মধ্যে। আপনারা একটু কষ্ট করে তাদেরকে রেফার করেন ভাই। হ্যাঁ, তো ভালো থাকবেন। জান্নাতুল সাথী পিডিএফ এর কথা বলছেন, সবগুলো পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। আপনি মেবি পরে ভর্তি হয়েছেন হয়তো, বা আমাকে নক দিন পার্সোনালি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, টাটা।